অধ্যায় ৩ সেনা অভিযান ঢাকায় অপারেশন সার্চলাইট ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতটি নতুন রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত রাত হিসেবে সাক্ষ্য দেবে। আর্চার ব্লাড, মার্কিন কনসাল জেনারেল, ঢাকা, ১৯৭১ সালের জুন পর্যন্ত। মিস্টার প্রেসিডেন্ট, সেখানে তেমন বড় ধরনের কোনো বিপর্যয় নেই। আপাতদৃষ্টিতে ইয়াহিয়া পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। রিচার্ড নিক্সনকে হেনরি কিসিঞ্জার ২৯ মার্চ ১৯৭১। ২৫-২৬ মার্চের রাতে পাকিস্তান সরকার রাজনৈতিক সমস্যার সমাধানে সামরিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। যে কোনো পরিস্থিতিতে এই নীতিকে সঠিক হিসেবে চিহ্নিত করা মোটেই যুক্তিসঙ্গত বলা যাবে না, এবং প্রমাণিত হয়েছে যে এটাই পাকিস্তান নামের রাষ্ট্রটির সর্বনাশ ডেকে আনে। একটি রক্তাক্ত গৃহযুদ্ধ থেকে ভারতের সাথে পুরাদমে যুদ্ধের মধ্য দিয়ে দেশটি ভেঙে যায়। পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ নাম নিয়ে স্থান লাভ করে বিশ্বের মানচিত্রে। পূর্ব পাকিস্তানের জনগণের জন্য এক বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়, যার ক্ষত সারতে দীর্ঘ সময় লেগে যায় ও নতুন স্বাধীন দেশ বাংলাদেশের অনেক বাঙালির মনে পাকিস্তানের প্রতি ঘৃণা ও বিদ্বেষের উদ্রেক হয়। কোন পরিস্থিতি সেনা অভিযানকে ত্বরান্বিত করেছিল তা স্পষ্ট নয়। ২৫শে মার্চের শেষ সময় পর্যন্ত রাজনৈতিক আলোচনা চলছিল, যখন হঠাৎ করে কাউকে না জানিয়ে অস্বাভাবিকভাবে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে চলে যান। অনেকেই শেখ মুজিব ও তার আওয়ামী লীগকে আলোচনায় তাদের অনমন্য অবস্থানে অনড় থাকার জন্য দায়ী করেন। আবার অন্যরা, যাদের মাঝে বাংলাদেশি ও পাকিস্তানি উভয় পক্ষের লোকই রয়েছেন, তারা দোষারোপ করে বলেন সামরিক জান্তা আলোচনার ব্যাপারে আন্তরিক ছিল না, বরং সে সময় তারা সামরিক ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে একটা পরিকল্পনা প্রণয়ন করছিল। জান্তা অভিযোগ করে যে আওয়ামী লীগ নিজেই একটা সশস্ত্র আন্দোলন শুরু করতে যাচ্ছিল। আবার অনেক বাঙালির মতে বাঙালি সেনাকর্মীরা শেখ মুজিবকে শুরুতেই আক্রমণ করার জন্য জানিয়েছিলেন, কিন্তু তিনি তখনও পর্যন্ত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তাই তাদের শান্ত করেন। বিস্ময়ের উপাদান হেনরি কিসিঞ্জার থেকে জানা যায় পূর্ব পাকিস্তানের চরমপন্থী বাঙালি উগ্রবাদীরা ওই সেনা অভিযানে হতভম্ব হয়ে পড়ে। মোটের উপর শেখ মুজিব তখনও পর্যন্ত তার জ্বালাময়ী ভাষণ দিয়ে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল উলা, যিনি ২৬শে মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাক সেনাদের মানুষ হত্যাকাণ্ডের ছবি তুলেছিলেন, তিনি লিখেছেন ২৫শে মার্চ রাতে তিনি নিশ্চিন্তে ঘুমাতে যান এ সংবাদ পড়ে যে শেখ মুজিব ও ইয়াহিয়া খানের মধ্যে একটা আসন্ন সমঝোতা হতে যাচ্ছে। ২৬শে মার্চ হোয়াইট হাউসের মিটিংয়ে কিসিঞ্জার বলেন, আলোচনা ভেঙে গেল কী কারণে সে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। অন্যদের মতো আমিও করার লক্ষ্যে হতবাক হয়েছি। সেনা অভিযানের তাৎক্ষণিক লক্ষ্য ছিল আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া, তাদের নেতাদের বন্দী করে উগ্রবাদীদের শাস্তা করা এবং পুলিশ ও বাঙালি সেনাদের নিরস্ত্র করে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। এর আগে লেফটেন্যান্ট সাহেবজাদা ইয়াকুব খানের সময়ে যে কোনো অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে অপারেশন ব্লিটজ সাংকেতিক নামের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। তবে জেনারেল ইয়াকুব শেষ মুহূর্তে পদত্যাগ করেন ও গভর্নর হিসেবে তার স্থলাভিষিক্ত হন জেনারেল টিক্কা খান। ঢাকায় ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযান শুরু হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের তৎকালীন সচিব জেনারেল গোলাম ওমরকে আমি জিজ্ঞেস করি, অপারেশন সার্চলাইট ও অপারেশন ব্লিটজের মধ্যে তফাৎ কি? তিনি জানান, উভয়ের মধ্যে বস্তুগত কোনো তফাৎ ছিল না, কেবল প্রথমটাতে লক্ষ্য অর্জিত হয়েছে সর্বাধিক শক্তি প্রয়োগের মাধ্যমে, যেখানে দ্বিতীয়টাতে লক্ষ্য অর্জিত হওয়ার জন্য যতটুকু সম্ভব কম শক্তি প্রয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। যাই হোক, জেনারেল সাহেবজাদা ইয়াকুবের ব্যাখ্যা কিন্তু ভিন্ন রকম ছিল। জেনারেল ইয়াকুব আমাকে বলেন, অপারেশন ব্লিটজ ছিল তাৎক্ষণিকভাবে কার্যকর করার মতো একটি পরিকল্পনা। নির্বাচনের সময় যদি তেমন কোনো চরম বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হতো, তা দমন করার জন্য কঠোর অভিযান চালানো যেত সেই পরিকল্পনা অনুযায়ী। যেমন সে সময় যদি বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দিত বা অকস্মাৎ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হতো, তাহলে ওই পরিকল্পনা প্রয়োগ করা হতো। তার দৃষ্টিতে সুষ্ঠু নির্বাচন হয়ে যাওয়ার পর আর ওই পরিকল্পনার কোনো প্রাসঙ্গিকতাই ছিল না। ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে তিনি সে সময় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তিনি অবশ্য জেনারেল ইয়াহিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং দাবি করেন যে নির্বাচনের ফল ঘোষণার পর তিনি সারা রাত ধরে মুজিবকে ইয়াহিয়ার কাছে এসে আলোচনার জন্য অনুরোধ করেন, কিন্তু মুজিব তা করেননি।
জেনারেল ওমর নিশ্চিত করেছেন তিনি পূর্ব পাকিস্তানে সামরিক অভিযানের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ছিলেন, তবে ইয়াহিয়ার করাচি ফিরে আসার আগেই তিনি করাচি ফিরে যান। জেনারেল ওমরের সম্পূর্ণ বিপরীতে অবস্থান ছিল জেনারেল ও মিঠার, যিনিও একজন দুর্ধর্ষ ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন জেনারেল হিসেবে জান্তার বিশ্বস্ত বলে বিবেচিত হতেন এবং সেনা অভিযানে নিজের বিশেষ ভূমিকা রাখতে তিনি যার পর নাই সচেষ্ট ছিলেন। জেনারেল মিঠাকে পাকিস্তান সেনাবাহিনীতে এসএসজি অর্থাৎ কমান্ডো বাহিনীর কিংবদন্তির প্রতিষ্ঠাতা বলা হয়। মেজে হাকিম আরশাদ কুরেশির বর্ণনা মতে মিঠাকে ১৯৭১ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তান সংকট নিরসনের উপায় বের করার লক্ষ্যে তার সফর সম্পর্কে ভিন্ন একটি কাহিনী সাজিয়ে বিশেষভাবে ঢাকায় ডেকে আনা হয়েছিল। জেনারেল মিঠা ছিলেন সোজাসাপটা সৈনিক এবং সৎ ও করিতকর্মা ব্যক্তি হিসেবে তিনি সমস্যার সমাধান দিয়ে নিজের খ্যাতি প্রতিষ্ঠিত করে গর্ববোধ করতেন। অনেক বাংলাদেশী তার সম্পর্কে না জেনেই তার ব্যাপারে খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের সাবেক কমান্ড্যান্ট ও বাঙালিদের মধ্যে সর্বাপেক্ষা পূর্ব পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মজুমদারও তার সম্পর্কে কুৎসা রটিয়েছেন, অথচ তিনি তার শুদ্ধ নামটি পর্যন্ত জানতেন না, বরং তাকে সবসময় জেনারেল মিঠা খান নামেই উল্লেখ করছিলেন। জেনারেল মিঠা সেনা কর্মকর্তা হিসেবে ছিলেন কঠোর নিয়মনীতির অনুসারী এবং দুর্বৃত্ত ও আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের দমনের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট ও দৃঢ়। তিনি জাতিগত বা ধর্মীয় কুসংস্কার মানতেন না। বোম্বে নগরীতে জন্মগ্রহণ করেছেন ও সেখানেই বড় হয়েছেন। জেনারেল মিঠা এরপর সেখানে প্রবাসী বাঙালি ইন্দু চ্যাটার্জির প্রেমে পড়ে যান ও তাকে বিয়ে করেন। ইন্দু মিঠা হয়ে যান ইন্দু মিঠা। এই ইন্দু মিঠা ছিলেন ভারতনাট্যমে পারদর্শী একজন নৃত্যশিল্পী ও প্রাণবন্ত এক মহিলা, যিনি জেনারেল মিঠাকে বিয়ে করার পরও ধর্মান্তরিত হননি এবং কট্টর ইসলামী শাসন ব্যবস্থার সমর্থক জেনারেল জিয়াউল হকের শাসনামলেও তার ক্লাসিক্যাল নাচ পাকিস্তানে চালু রেখেছিলেন। ১৯৬০ দশকে পূর্ব পাকিস্তানে কুমিল্লায় জেনারেল মিঠা ৩ বছর কাটিয়েছেন। মিঠা লিখেছেন, সে সময় ঢাকার ১৪ ডিভিশনের জিওসি ইয়াহিয়া সেনাবাহিনীতে কুসংস্কার ও পূর্ব পাকিস্তানিদের সম্পর্কে পশ্চিম পাকিস্তানি কর্মকর্তাদের হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলা বরদাস্ত করতেন না। তিনি তাকে তার ব্রিগেডে এ ধরনের কোনো কিছু না ঘটার জন্য হুঁশিয়ার করে দিতেন। একদিন ক্লাবে দুজন পশ্চিম পাকিস্তানি সেনা কর্মকর্তা ঐলূপ আচরণ করলে জেনারেল মিঠা তাদের ক্লাব থেকে বের করে দেন ও ইয়াহিয়া পরদিনই তাদের অন্যত্র বদলির আদেশ দেন। পূর্ব পাকিস্তানের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটলে ১৯৭১ সালে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত জেনারেল মিঠাকে প্রথমবারের মতো আবার পূর্ব পাকিস্তানে ডাকা হয় ৭-৮ মার্চ তারিখে। সে সময় সেনানিবাসগুলিতে সকল প্রকার পণ্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং সড়ক ও রেলপথ ভ্রমণ হয়ে পড়েছিল বিপজ্জনক। মিঠা ১২ দিন ধরে সব সেনানিবাস পরিদর্শন করেন ও তাদের সমস্যা দূর করে দেন। ২৩ মার্চ পুনরায় তাকে বাংলাদেশি ও পাকিস্তানিদের দৃষ্টিতে দুর্ধর্ষ ও তীব্র দৃষ্টিসম্পন্ন জেনারেল হিসেবে চিহ্নিত জেনারেল ওমর ২৫-২৬ মার্চ রাতে ঢাকার সেনা অভিযানে খুব একটা বেশি ভূমিকা পালন করেননি। তার মতে তিনি কখনোই সেনা গোয়েন্দাতে ছিলেন না, কেবলমাত্র নতুন গঠিত জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে যোগদান করেছিলেন, যে নিরাপত্তা পরিষদ তখনও পর্যন্ত একটি কার্যকরী কমিটি হিসেবে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। তিনি জেনারেল ইয়াহিয়া দ্বারা গঠিত যৌথ কিচেন ক্যাবিনেটের বিষয়টিও অস্বীকার করেন, যে ঢাকায় তলব করলে তিনি অবাক হয়ে যান ও ২৪ মার্চ ঢাকায় পৌঁছে জানতে পারেন পরদিন সেনা অভিযান শুরু হবে, অর্থাৎ পরদিনই হচ্ছে ডি-ডে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজ আমাকে জানিয়েছেন যে তিনি ঢাকা অভিযানে সকল সেনা ইউনিটের সার্বিক দায়িত্বে থাকার পরও তাকে অপারেশনের ব্যাপারে জানানো হয়েছিল ২৪ মার্চে। তিনি বলেন, ২৩ মার্চ সেনা অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। জেনারেল মিঠা লিখেছেন, আমি ২৪-২৫ মার্চ রাত ও ২৫ মার্চ পুরো দিন ঢাকার পূর্বাঞ্চলীয় কমান্ড হেডকোয়ার্টারে অতিবাহিত করি এবং সকল অভিযানই পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছিল। কিন্তু বাস্তবে কি অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছিল? মার্কিন লেখক সিসন ও নোজ উল্লেখ করেন, অভিযানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়, কারণ কেবলমাত্র শেখ মুজিবই প্রথম সুযোগে গ্রেফতার হন। বাকি অধিকাংশ গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতারা পালিয়ে যান।
বাঙালি পুলিশ ও সেনাবাহিনীকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যাপক রক্তপাতের মাধ্যমে এবং অসংখ্য বাঙালি অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে ওই সব অস্ত্রশস্ত্র পাক সেনাদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। সেনাবাহিনী অবশেষে পুরো প্রদেশ নিয়ন্ত্রণে আনে, কিন্তু তাতে বেশ কয়েক সপ্তাহ লেগে যায়। ঢাকায় মার্কিন কনসাল আর্চার ব্লাডের নাম উল্লেখ করে হেনরি কিসিঞ্জার প্রেসিডেন্ট নিক্সনকে বলেন, ঢাকার কনসালের স্নায়ু খুব একটা শক্ত নয়, তিনি দুর্বল চিত্তের মানুষ। ব্লাড সংকটে হস্তক্ষেপ না করার মার্কিন নীতির বিরোধী করেছিলেন ও এ ব্যাপারে তার অপর ২০ জন সহকর্মী কর্তৃক ভিন্ন মত পোষণ করে পাঠানো বার্তার সমর্থক ছিলেন বলে খ্যাতি লাভ করেছিলেন। হেনরি কিসিঞ্জারের কথার প্রেক্ষিতে নিক্সন উল্লেখ করেন, দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত কিটিংয়েরও স্নায়ু শক্ত নয়, অথচ তারা সবাই ঘটনার মধ্যে বসে আছেন। এটা আশা করা যায় যে যারা ঘটনার মধ্যে বসে আছেন এবং যারা আছেন ঘটনা থেকে দূরে, ঘটনার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি হয়তো ভিন্ন হতে পারে। কিন্তু যারা ঘটনার মধ্যে অবস্থান করছিলেন, তারা কি একই ঘটনা একরকমভাবে দেখেছেন বা বর্ণনা করেছেন? রাসমনের মতো চাক্ষুষ সাক্ষী যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন, যারা অংশ নিয়েছেন, দেখেছেন এবং যারা এই ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে বেঁচে ছিলেন, তারা একই ঘটনার ভিন্ন ভিন্ন বিবরণ দিয়েছেন। এমনকি ১৯৭১ সালের ব্যাপারে রাসমনের মতে মৃতদেরও অনেক কিছু বলার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা ৮৮-৯৯ এর জন্য প্রথম দিকে জগন্নাথ ও ইকবাল হল থেকে প্রচুর গুলিবর্ষণ করা হয়েছে, বোঝা গেছে। এ পর্যন্ত শেষ, রজার, সোফার ওভার। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের মাঝে বেতার যোগাযোগ, ঢাকা ২৫-২৬ মার্চ রাত ১৯৭১। আমার জীবনে এ প্রথম মানুষ হত্যা করা দেখি এবং আহতদেরও ঠান্ডা মাথায় গুলি করা হয়েছিল। ইতোমধ্যে ২টি দলকে আনা হলো ও তাদের হত্যা করা হলো। অবশিষ্ট ৩টি হত্যাকাণ্ডকে ফিল্মে ধারণ করেছি। অধ্যাপক নুরুল উলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। সামরিক অভিযানের ইতিহাসে একক ঘটনা হিসেবে বিবেচনা করলে ১৯৭১ সালের ২৫-২৬ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছিল তাকে কলঙ্কিত এক রাত হিসেবে চিহ্নিত করা যায়। বিদ্রোহী একটি বিশ্ববিদ্যালয়কে ধূলিসাৎ করার জন্য সে রাতে জান্তা সেনাবাহিনী পাঠিয়েছিল। এই ঘটনাকে বেশিরভাগ মানুষ সংঘাতকালের সবচেয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচনা করেছেন, যা দীর্ঘকাল পর্যন্ত তৎকালীন সামরিক জান্তার জন্য কলঙ্ক বয়ে এনেছে। রাজধানী শহরের বুকে ঘটে যাওয়া এটি ছিল অন্যতম একটি ঘটনা যা সম্পর্কে পর্যাপ্ত বিবরণ পাওয়া যায় এবং যা নিয়ে খুব সামান্যই মতবিরোধ রয়েছে। আবার ১৯৭১-এর ঘটনাসমূহ এমনই যে ঘটনা নিয়ে যা মনে হয় হয়তো তার কোনো কিছুই আবার অবধারিত সত্য নয়। এ অধ্যায়ে ২৫-২৬ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল সে বিষয়ে সংঘর্ষে জড়িত উভয় পক্ষের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ বিচার বিশ্লেষণ করা হয়েছে। ওই রাতে সেনাবাহিনীর অন্যান্য কর্মকাণ্ড, যেমন পুলিশ লাইন, গুরুত্বপূর্ণ পুলিশ কেন্দ্র ও টেলিভিশন কেন্দ্রের নিয়ন্ত্রণ গ্রহণ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার, বিচ্ছিন্নতাবাদ সমর্থক সংবাদপত্র অফিসসমূহের ধ্বংসসাধন এবং পরদিন পুরাতন ঢাকার অনেক এলাকা আক্রমণের মতো বিষয়েও বর্ণনা করা হয়েছে। সশস্ত্র উগ্রবাদী না নিরস্ত্র ছাত্র? ওই সময়ের মার্কিন দলিলপত্রে লিপিবদ্ধ তথ্যানুযায়ী ৩০ মার্চ মার্কিন কনসুলেট জেনারেল তার প্রতিবেদনে জানান যে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগণিত নিরস্ত্র ছাত্রদের হত্যা করেছে। যা হোক, মার্কিন কনসাল আর্চার ব্লাড তার আত্মজীবনীতে লিখেছেন, ইকবাল হলের ছাত্ররা, যাদের অনেকের কাছে অস্ত্র ছিল, তাদেরকে হয়তো কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে, অথবা তারা দলবদ্ধ হয়ে হলের বাইরে এলে তাদের কচুকাটা করা হয়। মোট কথা হল যে বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ছিল এবং সেখানে উভয় পক্ষেই গোলাগুলি করেছে এবং সেখানে অনেকেই নিখোঁজ হয়েছে, যা ভারত ও বাংলাদেশে ব্যাপক প্রচারিত খবর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেনাবাহিনী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের হত্যা করার খবরগুলোই বিভিন্ন রিপোর্ট ও সংবাদে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। খবরটি এভাবে উপস্থাপন করা হয় যে সেনা অভিযানে বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র বেসামরিক লোকজন ব্যাপকভাবে নিহত হয়েছেন, যাদের রাজনৈতিক বিশ্বাসকে সামরিক জান্তা পছন্দ করতে পারেনি।
পূর্ববর্তী সপ্তাহগুলোতে বাঙালি জাতীয়তাবাদের সমর্থকরা প্রকাশ্যে সামরিক জান্তার বিরুদ্ধে তাদের শক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আসছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এ অবজ্ঞা প্রদর্শনের কেন্দ্র। মার্চ মাসের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাভাবিক কার্যক্রম না থাকায় প্রদেশটির অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিরে যায় তাদের বাড়িতে। অসংখ্য সংবাদমাধ্যম ও বাঙালি স্বদেশভক্তের স্মৃতিচারণে বের হয়ে আসে স্তূপীকৃত অস্ত্রশস্ত্র, সামরিক প্রশিক্ষণ, মার্শাল প্যারেড, সহিংসতার উস্কানি, বিশেষ স্লোগান, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর, এমন অনেক বিষয়। তাই একটি ভিন্ন কিন্তু একইরূপ দেশপ্রেমিক বাঙালি জাতীয়তাবাদী গোষ্ঠীর বর্ণনা এমন হবার সম্ভাবনা ছিল যে যেখানে বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদী ছাত্রদের সম্পর্কে বলা হতো তারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি শক্তির বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু করুণভাবে ব্যর্থ হওয়ায় তাদের শহীদ হতে হয়। কিন্তু বাঙালি জাতীয়তাবাদীদের বর্ণনা দুটি সম্ভাব্য কাহিনী সূত্র থেকে দ্বিধাগ্রস্ততার পরিচয় দিয়েছে, যেখানে তারা বীরত্বের বিষয়টিকে বাদ দিয়েছে নিপীড়নের শিকারের পক্ষে। যেমন এ ঘটনার কিছুকাল পরেই সাইমন ড্রিং সানডে টেলিগ্রাফে লিখেছেন, সেনা অভিযানের 1 মাস আগে শেখ মুজিবুর রহমানের সমর্থক কর্মীরা জোর গলায় বড় বড় বক্তৃতা বিবৃতি দিলেও প্রকৃতপক্ষে সামরিক অভিযানের বিপক্ষে তাদের কোনো প্রস্তুতি ছিল না। আওয়ামী লীগ চিৎকার হইচই করে বিক্ষিপ্তভাবে রাস্তায় তাদের মিছিল প্রদর্শন করলেও তারা সুগঠিত ছিল না, তাদের ছিল না কোনো সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র, এবং যার ফলে সেনাবাহিনীর অ্যাকশন প্রমাণ করেছে যে ঢাকায় লড়াই করার মতো তাদের কোনো অবস্থানই ছিল না। মৃত্যু পর্যন্ত লড়াই করার ঘোষণা দিলেও তাদের হাতে 1939-45 সালের যুদ্ধে ব্যবহৃত কয়েকটি অতি পুরাতন রাইফেল, পুরাতন পিস্তল ও হাতে তৈরি বোমা ছিল, যা 25 মার্চ রাতে সেনাদের মোকাবেলায় কোনো কাজেই আসেনি। যখন গুলিবর্ষণ শুরু হয় তখন সকল চিৎকার, উচ্চবাচ্য, পাকশা সরকারের সামরিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। যখন বাঙালি জাতীয়তাবাদীদের যুদ্ধ করার মতো কোনো প্রকৃত ইচ্ছা লোপ পায়, তখন তাদের মাঝে চলতি সংগ্রামে বীরত্বের বর্ণনাও হারিয়ে যায় এবং সেখানে খলনায়ক বনাম নিপীড়নের শিকার জাতীয় কথকথাকে বেশি গুরুত্ব দেওয়া হতে থাকে। বাস্তবতা হচ্ছে, এত কিছুর পরেও অস্ত্রশক্তিতে যতই অসামঞ্জস্যতা থাকুক না কেন, সেখানে অস্ত্র ছিল, বিদ্রোহীদের প্রশিক্ষণ ছিল এবং কয়েকজন বাঙালি সীমিত অস্ত্র নিয়ে ঠিকই পাকিস্তানি সেনাবাহিনীর বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন। নিপীড়নের শিকার তত্ত্বগুলো ওইসব সাহসী ছাত্রদের রুখে দাঁড়ানোকে সামগ্রিকভাবে অবমাননা করেছে এবং ঘটনা সম্পর্কে চাক্ষুষ সাক্ষীদের বর্ণনাগুলোকেও করেছে বিতর্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রাবাস জগন্নাথ হলের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বামপন্থী কর্মী কালীরঞ্জন শীল লিখেছেন যে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়ামে নকল রাইফেল নিয়ে প্রশিক্ষণ শুরু করে এবং আমিও ওই প্রশিক্ষণে একটি দলে অংশগ্রহণ করি। কয়েকদিনের মধ্যেই আমাদের প্রথম দলটির প্রশিক্ষণ শেষ হয় এবং ছাত্রীদের অনুরূপ একটি দলের প্রশিক্ষণ শেষ হলে উভয় দলই রাস্তায় একটি মার্চ পাস্টে অংশগ্রহণ করে এবং ছাত্রীদের হাতে রাইফেল সহ মার্চ পাস্টের ছবি বিদেশি সংবাদ মাধ্যমে ছাপা হয়, যা বর্তমানে ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গর্বের সাথে প্রদর্শিত হচ্ছে। আমরা যারা ইতিমধ্যে প্রশিক্ষণ পেয়েছিলাম, এরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করি। রাইফেল প্রশিক্ষণের পর ছাত্রনেতারা যুদ্ধে যাওয়ার কারণ ব্যাখ্যা করতেন। এদিকে 7 মার্চের পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংখ্যা কমতে শুরু করে। 25 মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়াম মাঠে স্বাভাবিকভাবেই প্রশিক্ষণ চলেছে। কালীরঞ্জন শীল প্রাথমিক পর্যায়ে কেবলমাত্র নকল রাইফেলের প্রশিক্ষণের কথা উল্লেখ করলেও তিনি সশস্ত্র বিদ্রোহের লক্ষ্যে পুরো মার্চ মাসে গৃহীত পূর্ণ প্রস্তুতিরও বর্ণনা দিয়েছেন। এরপরেও তিনি একই বিবৃতিতে সেনা অভিযানকে নিরস্ত্র ছাত্রদের ওপর পাক বর্বর নরপিশাচদের আক্রমণ বলে বর্ণনা করেছেন। একদিকে যুদ্ধ শুরু করার জন্য প্রশিক্ষণ নিলেও যখন পাক সেনারা সত্যিই আক্রমণ করল, তখন তিনি হতভাব হয়েছেন, এমনকি অপমানিত বোধ করেছেন। শীল আরও নিশ্চিত করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অধিকাংশ ছাত্রই তাদের হল ছেড়ে যায় এবং বাইরের লোকজন এসে প্রশিক্ষণে অংশ নেয়। তাদের কেউ কেউ হয়তোবা ছাত্র ছিল, কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। একইভাবে নজরুল ইসলামও লিখেছেন, তার আর্ট কলেজের ছাত্ররা হোস্টেল খালি করে নিজ নিজ গ্রামে চলে গিয়েছিল।
ছাত্র না থাকায় হোস্টেলের ডাইনিং হল ছিল বন্ধ, তাই তিনি বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেন। ওই বিশেষ রাতে তার এক বন্ধু ঢাকায় চাকরির সন্ধানে এসে তার সাথে হোস্টেলে থাকতে চেয়েছিল। 20 আসলে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উগ্রবাদী ছাত্র বা অছাত্রের ক্রমাগত আগমন ঘটছিল, যা পরবর্তীতে কতজন বা কারা নিহত হয়েছে এই অপারেশন সার্চলাইটে তার ব্যাখ্যা দেওয়াতে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। অর্থাৎ কারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিহত হয়েছেন সে বিষয়ে প্রকৃতপক্ষে নিশ্চিত হওয়া যায়নি। দুপক্ষের যুদ্ধ না এক পক্ষের হত্যাযোগ্য। জেনারেল মিঠা লিখেছেন, যা আমাকে বলা হয়েছিল ও এতে সন্দেহের কোনো কারণও ছিল না যে উগ্রপন্থী মুসলমান ছাত্ররা অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিল এবং লড়াই করার পূর্ণ মানসিকতা নিয়েই তারা প্রস্তুতি নেয় ও লড়াই করে যায়। কিন্তু সেনাবাহিনী তাদের সম্পূর্ণরূপে পরাস্ত করে ও সেখানে অনেকেই নিহত হয়। প্রকৃতপক্ষে এটা ছিল উভয় পক্ষের মধ্যে সংঘটিত যুদ্ধ, কিন্তু ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ছিল একতরফা হত্যাযোগ্য। আবার এটা নির্ভর করে সংঘর্ষ কোথায় ও কখন হয়েছিল। উভয় পক্ষই যুদ্ধে লিপ্ত হয়েছিল দুটি প্রধান স্থানকে কেন্দ্র করে। একটি ছিল হিন্দু ছাত্রদের হোস্টেল জগন্নাথ হল ও অপরটি ইকবাল হল। উভয় হলেই প্রতিরোধ ভেঙে যাবার পর হলের নিরস্ত্র লোকদের উপর ও হল সংলগ্ন শিক্ষকদের অ্যাপার্টমেন্টসমূহে হত্যাকাণ্ড চালানো হয়। 25শে মার্চের সকালে জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সংবাদ মাধ্যমে প্রকাশিত আসন্ন সমঝোতা সংক্রান্ত প্রতিবেদনগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে লাগাতার মিছিলের আগমন তার কাছে সমঝোতার ভাষা বলে মনে হচ্ছিল না। ওই মিছিলে সে সময়ের বহুল প্রচারিত স্লোগান ছিল, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ছিলেন ইংরেজির একজন খ্যাতিমান অধ্যাপক। জন্মস্থান ময়মনসিংহ ও বেড়ে উঠেছেন সেখানেই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে লন্ডনের কিংস কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার সময়ের অনেকের মতোই তারও নাগরিকত্ব জন্মকালীন ছিল ব্রিটিশ ভারত। স্কুলে অষ্টম গ্রেডে পড়াকালীন তিনি ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন, তার ময়মনসিংহ সফরকালে অভ্যর্থনা জানাতে নিজে একটি কবিতা লেখেন ও তা আবৃত্তি করেন। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রদের আবাসিক হল জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন এ হিন্দু শিক্ষক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। জগন্নাথ হলের অপর পারে একটি 3তলা ফ্যাকাল্টি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচতলায় অধ্যাপক গুহ ঠাকুরতার পরিবার বসবাস করতেন। তার সহধর্মিণী বাসন্তী গুহ ঠাকুরতা নিখুঁতভাবে বর্ণনা দিয়ে বলেন, তার স্বামীর দৃঢ় ধারণা ছিল যে রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটলে তিনি গ্রেপ্তার হবেন। তারপরও তিনি জগন্নাথ হলের প্রভোস্টের পদ ছাড়তে রাজি ছিলেন না ও অন্যদের পরামর্শ অনুযায়ী নিরাপদ কোনো স্থানে যেতেও রাজি হননি। ঢাকা মেডিকেল কলেজ ও 1950 দশকে শহীদ শরীদদের স্মারণে স্থাপিত শহীদ মিনার অধ্যাপক গুহ ঠাকুরতার বাসার খুব কাছেই। চা পানের বিরতিতে বিল্ডিংয়ের নিচতলায় অধ্যাপক আনিসুর রহমানের ফ্ল্যাট থেকে ভেসে আসছিল একটি নতুন বাংলা গানের কোরাস, আমরা বীর বাঙালি। ছাত্রদের হলে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কিভাবে প্যারেড করতে হয় তা শিখাচ্ছিল ছাত্ররা। অধ্যাপক গুহ ঠাকুরতা তার একজন স্টাফ রামবিহারী দাসকে ঠাট্টা করে বলছিলেন যে অবশেষে তার পুরানো পেটের ব্যথা সেরে যাবে। অতঃপর তিনি শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ছাত্রদের উপদেশ দিলেন যেন তারা আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায় এবং তাদের যারা 23 মার্চ সেখানে এসেছিল তাদের তিনি তিরস্কার করেন। রাত প্রায় 10:30 শহীদ মিনার, ইঞ্জিনিয়ারিং কলেজ, জগন্নাথ হল ও কলা ভবনের চৌরাস্তায় প্রচণ্ড হট্টগোল শোনা যায়। যুবকরা ব্যস্ত হয়ে পড়ে রাস্তায় পানির ট্যাঙ্ক ও বটগাছের ডালপালা দিয়ে ব্যারিকেড তৈরিতে। অধ্যাপক গুহ ঠাকুরতা তাদের এরূপ করার কারণ জিজ্ঞেস করলে তারা জবাব দেয় যে তাদের এরূপ করা ও প্রতিটি গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারা বেশ দেরি করে ফেলেছিল। 18 পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন সারোয়ার, সাদা পোশাকে স্পেশাল কমান্ডো অফিসার ক্যাপ্টেন বেলাল ও ব্যাটালিয়ন হাবিলদার নায়েব সুবেদার ইয়াকুব সহ ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেকি করে আসেন, যিনি 25শে মার্চ রাতে শেখ মুজিবকে গ্রেপ্তার অভিযানে অংশ নেন। ঢাকায় সেনা অভিযানে যে বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অভিযান শুরু করে 25শে মার্চের মধ্যরাতে, আর অভিযানটি সামগ্রিকভাবে পরিচালিত হয় ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের 57 ব্রিগেড দ্বারা। এ ব্রিগেডের অধীনে ছিল 18 ও 32 পাঞ্জাব রেজিমেন্ট, 31 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও জয়দেবপুরে অবস্থানরত 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
সেনা অভিযানের ঠিক পূর্বে 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে বদলি করে অপর বাঙালি অফিসার রকিবকে, যিনি 21 পাঞ্জাবের কমান্ডিং ছিলেন, তাকে সে পদে বসানো হয়েছিল। 25শে মার্চের রাতে লেফটেন্যান্ট কর্নেল পরে ব্রিগেডিয়ার মোহাম্মদ তাজ, যিনি 28 পাঞ্জাবের কমান্ডে ছিলেন, তিনি 21 পাঞ্জাবেরও অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন এবং সার্বিকভাবে 3টি ইউনিটেরই দায়িত্বে ছিলেন। 32 পাঞ্জাবের দায়িত্ব ছিল রাজারবাগ পুলিশ লাইন, কয়েকটি গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন ও প্রেসিডেন্ট হাউসের নিয়ন্ত্রণ নেওয়া। লেফটেন্যান্ট কর্নেল বাশারাত সুলতানের কমান্ডে 18 পাঞ্জাবের দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিভিশন স্টেশন ও পুরানো ঢাকার হিন্দু অধ্যুষিত শাখারিপট্টি এলাকা নিয়ন্ত্রণ নেওয়া ও ট্যাঙ্কের পাহারা বসিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রক্ষা করা। ঢাকায় সেকেন্ড ক্যাপিটাল হিসেবে পরিচিত এলাকায় ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করা হয়। মার্চের প্রথম দিকে ব্রিগেড মেজর জাফর খান মেজর খালিদ মোশাররফের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে ঢাকা পৌঁছন। কুর্মিটোলায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে ছিলেন জেনারেল টিক্কা খান। প্রয়োজন অনুযায়ী অন্যান্য কমান্ডাররা স্থান পরিবর্তন করছিলেন। অভিযান পরিচালনার জন্য 18 পাঞ্জাব তাদের হেডকোয়ার্টার স্থাপন করে রেসকোর্সে, যেখানে প্রথম দিকে ক্যাপ্টেন সারোয়ার ও ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার রফি মুনির ছিলেন। ব্যাটালিয়নের এ কোম্পানি রিজার্ভ হিসেবে মেজর মদদ হোসেন শাহের অধীনে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ছিল। বি কোম্পানি ছিল ক্যাপ্টেন আওলাদ হোসেন নকভির অধীনে সদরঘাটে। সি কোম্পানি মেজর জামিল মাসুদের অধীনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাহারায় ছিল এবং ডি কোম্পানি ক্যাপ্টেন সালেহ হাসান মির্জার নেতৃত্বে নিয়োজিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাখারিপট্টি অভিযানে। অভিযান শুরু হলে 18 পাঞ্জাবের লেফটেন্যান্ট মোহাম্মদ আলী শাহের দায়িত্ব ছিল 1 প্লাটুন সৈনিক নিয়ে চলমান ট্যাঙ্কগুলোকে কাছ থেকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া। 25শে মার্চ সকালে তাকে জানানো হয় রাতে সেনা অভিযান শুরু হবে এবং তাকে 3টে সাফি ট্যাঙ্ক নিয়ে, যা কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল, ও মর্টার প্লাটুন নিয়ে সকলের শেষে সেনানিবাস ত্যাগ করতে হবে। শাহে ওই রাতে ট্যাঙ্ক নিয়ে অত্যন্ত ধীর গতিতে ঢাকার সড়কে এগিয়ে যান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল পৌঁছলে দিনের আলো ফুটে ওঠার সাথে সাথে তার যাত্রা শেষ হয়। তাদের যাওয়ার পথে ছিল বড় গাছের গুড়ি দিয়ে সড়ক অবরোধকারী নানা ধরনের ব্যারিকেড সৃষ্টিকারী ব্যবস্থা, যা তারা রাস্তার পাশে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডি এলাকা থেকে গুলির শব্দ তাদের কানে আসছিল। যাত্রাপথে তারা এখানে সেখানে বেশ কয়েকটি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পান, যা কোনোভাবেই 20 থেকে 25টির বেশি নয়। তিনি কখনোই চিন্তা করেননি যে তাদের ওই রাতের অভিযান কতটা ভয়াবহ পরিণাম ডেকে আনতে যাচ্ছে। লেফটেন্যান্ট শাহের মতে ওই রাতে সারা ঢাকায় 3টে মাত্র ট্যাঙ্কি অভিযানে অংশ নিয়েছিল এবং তা শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার জন্য বা শক্তি প্রদর্শনের জন্য। তিনি জানান, ট্যাঙ্কের প্রধান কামান ওই রাতে কখনোই ব্যবহার করা হয়নি। কেবলমাত্র ট্যাঙ্কের পাশের ছোট মেশিনগান থেকে মাঝে মাঝে গোলা ছোড়া হয়েছিল শুধুমাত্র শব্দ সৃষ্টির জন্য। ট্যাঙ্ক ও ট্যাঙ্কের সাথে সৈনিকরা প্রধান সড়কে আড়াআড়িভাবে অবস্থান নিয়েছিল তাদের যাত্রাকালে। তারা কোনো জনবসতিপূর্ণ এলাকা যেমন নিউ মার্কেট বা বিশ্ববিদ্যালয়ে যায়নি। ছাত্রাবাসে সার্চলাইট। সে সময়ের 8ম শ্রেণী ছাত্র রবীন্দ্র মোহন দাস, যিনি জগন্নাথ হলের সামনের মাঠের কোনায় অবস্থিত স্টাফ কোয়ার্টারে থাকতেন, তিনি জানান, হলের ছাদের দিকে তীব্র লাইটের আলো পড়ছিল আর প্রচণ্ড গোলাগুলি চলছিল। রবীন্দ্র মোহন ছিল আগেই উল্লেখিত রামবিহারী দাসের ছেলে, যে প্রভোস্ট অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতার অফিসে চাকরি করত। বাসন্তী গুহ ঠাকুরতা লিখছেন, আমি প্রায় রাত 12:30 বা 1টার সময় গুলির শব্দে জেগে উঠি। ভাবছিলাম, যুদ্ধ কি শুরু হয়ে গেছে? আমার স্বামী বললেন, ও কিছু না, ছাত্ররা প্র্যাকটিস করছে মাত্র। শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসে, শীঘ্র তীব্র আলোর সাথে সাথে কান ফাটানো শব্দের মতো হয়ে যায়। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে বাড়িঘর। এই অবস্থায় অধ্যাপক গুহ ঠাকুরতা পরিবারের সবাই আশ্রয় নেন চৌকির নিচে। জগন্নাথ হলের অপরদিকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কোয়ার্টারের 4র্থ তলায় বসবাসকারী অধ্যাপক নুরুল উল্লাহ লিখেছেন, মধ্যরাতে প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দ আমার ঘুম ভাঙিয়ে দেয়। শীঘ্র শুরু হল বিরতিহীনভাবে বুলেট ও মর্টার শেলের শব্দ। কিছুক্ষণ পরই জগন্নাথ হলের বেশ কিছু কক্ষ আগুনে জ্বলে উঠতে দেখলেন অধ্যাপক নুরুল উল্লাহ। আরও দেখলেন টর্চলাইট নিয়ে ঘর থেকে ঘরে তল্লাশি চালানো হচ্ছে। কালীরঞ্জন শীল, যিনি যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনিও লিখেছেন যে প্রচণ্ড শব্দে তিনি জেগে যান এবং এমন গুলির শব্দে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে যা তিনি জীবনে কখনোই শোনেননি। আর অবশ্যই শীল সেনাদের মোকাবিলা করতে এগিয়ে যাননি। তিনি বাথরুমের জানালা দিয়ে লাফ দিয়ে 3য় তলার কার্নিশে এসে পড়েন, সেখানে চিত হয়ে শুয়ে কাটিয়ে দেন সারা রাত। শীলের দেয়া বর্ণনানুযায়ী হলের কেউই সেনাদের সাথে ওই রাতে সংঘর্ষে লিপ্ত হয়নি।
শীল লিখেছেন, তিনি জগন্নাথ হলের বিভিন্ন অংশ আগুনে পুড়তে দেখেছেন আর টর্চ লাইটের আলোয় হলের বিভিন্ন তালা ও কক্ষ তল্লাশি চালাতে দেখেছেন। একসময় সৈনিকরা হলের গেটম্যান প্রিয়নাথকে ডেকে হলের প্রধান গেট খুলে দিতে বলে এবং ঠিক সেই সময় কাউকে যেন গুলি করা হয় হলের দেয়ালের বিপরীত দিকে, যেখানে শীল উপরের তলার কার্নিশে শুয়েছিলেন। দুপক্ষের মাঝে যুদ্ধের প্রমাণ জানা যায় এক অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে। সে রাতে সেনা অভিযান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আর্মি কমিউনিকেশন নেটওয়ার্কে ব্রিগেড কমান্ডার যে প্রশ্ন করেন, সে রেকর্ডকৃত বিবরণ থেকে যা জানা যায় তা হল নিম্নরূপ: ৯৯-৮৮ এর জন্য ক্যাপ্টেন শফিক কে নিয়াজি, যিনি ব্রিগেড কমান্ডার 57 ব্রিগেডিয়ার আরবাবের সাথে অবস্থান করছিলেন, তার কণ্ঠ। সর্বোচ্চ নিয়ন্ত্রক জানতে চাচ্ছেন যে জগন্নাথ, ইকবাল ও লিয়াকত হল থেকে কী ধরনের প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। ৮৮-৯৯ এর জন্য লেফটেন্যান্ট কর্নেল বাশারাত সুলতান, কমান্ডিং অফিসার 18 পাঞ্জাব। প্রথম দিকে জগন্নাথ ও ইকবাল হল থেকে অসংখ্য গুলির মুখোমুখি হতে হয়েছে। এ পর্যন্ত বুঝেছি, ওভার। আরও বিস্তারিত জানতে চেয়ে মেসেজ পাঠানো হয়, যা ছিল নিম্নরূপ: ৯৯-৮৮ জন্য ক্যাপ্টেন শফিক কে নিয়াজি, অনুগ্রহপূর্বক আমাদের জানান যে সেখানে বিপরীত দিক থেকে কোনো স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড ইত্যাদি ব্যবহার করেছে কিনা। ৯৯-৮৮ লেফটেন্যান্ট কর্নেল বাশারাত সুলতান, 0.303-এর প্রচুর গুলিবর্ষণ করেছে। আমরা কোনো স্বয়ংক্রিয় অস্ত্র বা গ্রেনেড বিস্ফোরণের শব্দ শুনতে পাইনি, ওভার। ওই যুদ্ধের ব্যাপকতা সম্পর্কে মাঠে উপস্থিত কমান্ডার বা অধিনায়ক সংক্ষেপে যা বলেন তা হল: ৮৮ যখন আমরা রোমিও দিয়ে গোলাবর্ষণ শুরু করি, তারপর থেকে আর কোনো গুলির শব্দ পাইনি। তবে আমরা কজনকে শেষ করেছি? এখানে রোমিও অর্থ হতে পারে রকেট লঞ্চার। ৩২ পাঞ্জাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজ, পরবর্তীতে ব্রিগেডিয়ার মোহাম্মদ তাজ, আমাকে জানান তিনি সে রাতে সার্বিকভাবে দায়িত্বে ছিলেন এবং তিনি একমত হন যে জগন্নাথ হল ও ইকবাল হলে গোলাগুলি হয়েছিল এবং প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল জগন্নাথ হলে। ব্রিগেড মেজর জাফর খান, যিনি ব্রিগেড হেডকোয়ার্টারে যোগাযোগ সমন্বয়কারী হিসাবে নিয়োজিত ছিলেন, তিনি আমাকে জানিয়েছেন জগন্নাথ হলে অবস্থানকারীদের আত্মসমর্পণ করার জন্য মেগাফোনের মাধ্যমে আহ্বান জানানো হয়েছিল। বাঙালিরা কোথাও আত্মসমর্পণের আহ্বানের কথা উল্লেখ করেনি। মেজর ব্রিগেডিয়ার জাফর বলেন, বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে আনতে 3 ঘণ্টা সময় লেগেছিল, যার মধ্যে জগন্নাথ হলই লেগে যায় দীর্ঘ সময়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলাদের হল রোকেয়া হলকে টার্গেট করে ওই সেনা অভিযানে পাকিস্তানি সেনা কর্তাকর্তাদের জড়িত থাকার কথা কোনো বাঙালি প্রত্যক্ষদর্শী, পাকিস্তানি সেনা কর্তাকর্তাদের জবানবন্দি বা রেকর্ডকৃত কোনো রেডিও বার্তা থেকে পাওয়া যায়নি। তারপরেও এ নিয়ে ৭১ সালে একটি গল্প ব্যাপকভাবে প্রচারিত হয়। পাক সেনাদের রোকেয়া হল আক্রমণ ও সেখানকার মেয়েদের জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যাওয়ার কথা আমাকে বাংলাদেশি বুদ্ধিজীবী সম্প্রদায়ের সদস্যরা একাধিকবার শুনিয়েছেন। প্রকৃতপক্ষে অন্যান্য হোস্টেলের ন্যায় রোকেয়া হলও ২৫ মার্চের আগেই খালি হয়ে গিয়েছিল এবং এই হলকে সেনাদের লক্ষ্যস্থল বলে মনেও হয়নি। একইভাবে জাহান্নারা ইমামের বইয়ে মহসিন হলের যে আতঙ্কিত ছাত্রের কাহিনী সংযুক্ত আছে, সেখানেও সেনাবাহিনী যায়নি। যাই হোক, রোকেয়া হলের তৎকালীন প্রভোস্ট বেগম আক্তার ইমাম পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন কিভাবে পাকিস্তানি সেনারা তার নিজের বাংলোর গেট ভেঙে প্রাপ্তবয়স্ক পুরুষ, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ ও ছাত্রীদের খুঁজছিল, যারা এর আগে অংশ নিয়েছিল সশস্ত্র মার্চ পাস্টে। বেগম আক্তার ইমামের মতে রোকেয়া হলের ছাত্রী ধারণ ক্ষমতা ছিল প্রায় ৮০০। রাজনৈতিক পরিস্থিতি আরও অবনতি হলে ছাত্রীরা হল ত্যাগ করতে শুরু করে এবং ২৫ মার্চ ২০২১ এ হলে মাত্র ৭ জন ছাত্রী ছিল। ওই রাতে সেনাবাহিনী দ্বারা ছাত্রীনিবাস আক্রান্ত হলে প্রভোস্ট জেগে ওঠেন ও ওই ৭ জন ছাত্রী হলের হাউস টিউটার সাহেরা খাতুনের বাসগৃহনে চলে যায়। ৭ জন ছাত্রী নিরাপদে ছিল এবং ২৭ মার্চ সান্ধ্য আইন তুলে নিলে তারা তাদের অভিভাবকদের সাথে হল ত্যাগ করে। প্রভোস্ট ইমাম লিখেছেন, ওই রাতে পাকিস্তানি সেনারা তার বাসায় ২ দফায় অনুপ্রবেশ করে। প্রথমবার সৈনিকরা গেট, দরজা ও জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বেয়োনেটের মুখে প্রভোস্ট ইমামের কাছে জানতে চায় হলের লোকজন কোথায়। হল সুপারিনটেন্ডেন্ট জাহান্নারা, হাউস টিউটার সাহেরা খাতুন এবং হলের কয়েকজন পুরুষ ও মহিলা কর্মচারী সে সময় প্রভোস্ট ইমামের বাসায় ছিলেন। প্রভোস্ট সৈনিকদের কাছে পুরুষ গেটম্যান ও চাপরাশিদের কর্মচারী ও গরিব মানুষ উল্লেখ করে বাঁচাতে চেষ্টা করেন। ঠিক সেই সময় একজন সেনা অফিসার ওই স্থানে উদয় হয় এবং সৈনিকদের মহিলাদের সাথে খারাপ ব্যবহার বা ব্যঙ্গবিদ্রুপ না করতে হুকুম করে। সৈনিকরা রাগের রাইফেলের বাট দিয়ে তাদের আঘাত করে এবং স্থান ত্যাগ করে।
অল্প কিছুক্ষণ পরই হাজির হয় দ্বিতীয় দলের সৈনিকরা। তারা প্রত্যেককে বাসার বাইরে লাইনে দাঁড় করায় এবং অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে পুরো বাসা তল্লাশি করে। মিসেস ইমাম তার একটি চাপরাশিকে বাঁচাতে 2 দফায় লাইন থেকে বের হয়ে আসেন। সৈনিকদের সাথে সেনা অফিসারটি বিশ্বাসই করতে চাইছিলেন না যে বেগম আক্তার ইমাম হলের প্রভোস্ট। অফিসারটি জানতে চাইছিলেন গত সপ্তাহগুলিতে যে ছাত্রীরা সামরিক প্রশিক্ষণ নিয়েছে তারা কোথায়, হলের অস্ত্রশস্ত্র কোথায় রাখা হয়েছে এবং লাইনে দাঁড়িয়ে থাকা সকলেই মুসলমান কিনা। মিসেস ইমাম তাকে বললেন যে সকল ছাত্রী হল ত্যাগ করে চলে গেছে, হলে কোনো গোলাবারুদ বা অস্ত্র নেই এবং লাইনে দাঁড়িয়ে থাকা সকলেই মুসলমান। কিন্তু অফিসারটি হুমকির সুরে কথা বলেন, গালিগালাজ করেন এবং 2 দফাতেই সৈনিকরা বাসায় লুটতরাজ করে। 18 ইন্ডিয়ান রেজিমেন্টের ক্যাপ্টেন সারওয়ার রাতটা শুরু করেছিলেন একটা এলোমেলো ঘটনার বর্ণনা দিয়ে। যখন তিনি দেখলেন যে তাদের সেনারা রেস কোর্সের কাছে একটা ছোট ঘরে কয়েকজন লোককে গুলি করে হত্যা করেছে উগ্রবাদী স্বাধীনতাকামী সন্দেহে। এভাবে রাতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ক্যাপ্টেন সারওয়ার শহীদ মিনারের কাছে আসেন, যা ধ্বংস করে দেওয়া হয়েছিল। তিনি সেখানে কয়েকজন বিদ্রোহীর মৃতদেহ দেখেন। অকস্মাৎ কেউ একজন পিস্তল হাতে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লে ক্যাপ্টেন সারওয়ার তার পিছনে ধাওয়া করেন। তারপর রাস্তা পার হয়ে এক কানাগলি পর্যন্ত পৌঁছে সেখানে একটা পরিত্যক্ত বাথরুমে তাকে গুলি করে হত্যা করেন। এদিকে শহীদ মিনার ধ্বংস করতে বেশ সময় লেগেছিল। বর্বরদের দ্বারা অহেতুক এ সুন্দর স্থাপত্যটির ধ্বংস সাধন বাঙালিদের ক্রোধ আরও বাড়িয়ে দিয়েছিল। সেনা অভিযানে 1950-এর দশকের ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস করার কোনো যুক্তি ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি ছাত্রদের প্রতিরোধের ক্ষমতা সম্পর্কে সেনা কর্তৃপক্ষের প্রত্যেকে বিশেষ কোনো ধারণা বা বুঝতে পারেননি। লেফটেন্যান্ট পরবর্তীতে কর্নেল মোহাম্মদ আলী শাহের মতে সেনা অভিযান শুরু হওয়ার প্রথম 2-3 দিন বাঙালিরা প্রতিরোধ করতে চেষ্টা করলেও ঠিকই, তবে গোলাগুলি ও সংখ্যার দিকে বিচার করে বাঙালিদের প্রতিরোধের বিষয়টি ফুলিয়ে ভাপিয়ে প্রচার করা হয়েছিল। অপরদিকে সেনাবাহিনীর মধ্যে বিরাজ করছিল দেশপ্রেমে উদ্দীপিত হওয়ার মতো পরিবেশ। অবশ্য গোলাবারুদ খরচের পরিমাণ নিয়ে যে রিপোর্ট পাওয়া যাচ্ছিল তা ছিল ব্যাখ্যাতীতভাবে বেশি। অভিযানের প্রথম 2-3 দিনে ব্যাটালিয়নের ডি কোম্পানির 2 জন নিহত হয় এবং 5 জন আহত হয়। যাই হোক, লেফটেন্যান্ট কর্নেল শাহ বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা নিশ্চিত করেন। তার হিসেবে 2 ওয়াগন ভর্তি প্রায় 300 প্রকার অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের বন্দুক, ছোরা, তলবারি, রক্তমাখা তলবারি ইত্যাদি। কিছু ভালো সবকিছুই উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজ আমাকে জানান যে সে সময় ছাত্রদের হল থেকে ভারতের তৈরি রাইফেলও উদ্ধার করা হয়েছে। মনে হয় সে সময় প্রকৃত অর্থে লড়াই করে হাতে গোনা কয়েকজন বাঙালি। অদ্ভুত ব্যাপার যে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে জগন্নাথ হল ও ইকবাল হল থেকে প্রতিরোধ এসেছিল এবং তারা 0.303 রাইফেল নিয়েই শক্তিশালী পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং অনেকে নিহতও হয়েছে। অন্যদিকে বাংলাদেশি পক্ষের দেওয়া তথ্যানুযায়ী হয় ছাত্ররা ঘুমিয়েছিল, কিছুই করছিল না, অথবা যে বীর বাঙালিরা প্রশিক্ষণ নিয়েছিল, মার্চ পাস্ট করে যুদ্ধ আর সংগ্রামের বড় বড় বুলি আওড়াচ্ছিল। বাস্তবে তাদের সামনে যখন লড়াইয়ের ক্ষণ এলো তখন কারো মাঝেই লড়াইয়ের কোনো ইচ্ছে জাগেনি। কোনো যুদ্ধবন্দী নেওয়া হয়নি। জগন্নাথ হল মাঠের পশ্চিম দিকে, যেখানে জগন্নাথ হলের প্রধান ডরমিটারি অবস্থিত, সেখানে হঠাৎ করেই প্রায় 20 জন পাক সেনা হাজির হল 2 জন আহত ছাত্রকে সাথে নিয়ে। সেনারা ছাত্র 2 জনকে বেশ যত্নের সাথে নিজেদের কাঁধে ভর দিয়ে নিয়ে এসে 2টি চাটাইয়ে পাশে বসতে দিল, যা দেখে মনে হয়েছিল তারা তাদের হাসপাতালে নিয়ে যাবে। একটু পরই তারা চাটাই 2টো টেনে নিলে আমি দেখতে পেলাম ওই চাটাইয়ের নিচে বেশ কটি মৃতদেহ ঢাকা পড়ে আছে। আহত 2 জন বসেছিল পূর্ব দিকে মুখ করে আর সেনারা ছিল তাদের পিছনে। 2 জন সৈনিক আরও পূর্ব দিকে সরে গিয়ে ছাত্র 2 জনের মুখোমুখি হল এবং তাদের রাইফেল বাঁকাভাবে রাখল কিছুক্ষণের জন্য। আমি দেখলাম ছাত্র 2টি হাত প্রসারিত করে ওই সৈনিক 2 জনের কাছে অনুনয় বিনয় করছে। এরপরই গুলি করা হলো তাদের। উপরের এ ঘটনাটির বর্ণনা দিয়েছেন অধ্যাপক নুরুল উলা। তিনি মাঠের বিপরীত দিকে রাস্তার অপর পারে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বিল্ডিংয়ের 4র্থ তলার জানালা দিয়ে এই দৃশ্যটি অবলোকন করেন। যদিও বর্তমানে ওই ক্যাম্পাসে অনেক নতুন অবকাঠামো তৈরি হয়েছে, তারপরও আমি ওই স্থানটি পরিদর্শন করে নিশ্চিত হয়েছি যে অধ্যাপক নুরুল উলার বর্ণনানুযায়ী তার ওই 4র্থ তলা থেকে ঘটনার সময় স্থানটি স্পষ্ট দেখা যেত। এরপর পশ্চিম দিক থেকে সৈনিকরা কয়েকজন আহত লোককে নিয়ে আসলো। তাদের একইভাবে মাঠে গুলি করে হত্যা করা হলো, আর মাঠে গুলি আঘাত করায় ধুলি উঠতে দেখা গেল। ঠিক সেই মুহূর্তে তার এক জ্ঞাতি ভাই অধ্যাপক নুরুল উলাকে পরামর্শ দিয়ে বললেন কেন তিনি ওইসব ঘটে যাওয়া ঘটনার ছবি তুলে রাখছেন না। নুরুল উলার ছিল জাপানে তৈরি একটি পোর্টেবল ভিডিও রেকর্ডিং ক্যামেরা।
যা সম্ভবত সে সময়ে পূর্ব পাকিস্তানে একমাত্র তারই ছিল। তিনি ক্যামেরাটি জানালার সারশিতে স্থাপন করলেন এবং মাইক্রোফোনটি জানালার কিছুটা বাইরের দিকে মুখ করে রাখলেন। অধ্যাপক নুরুলুলা যখন তার ক্যামেরা স্থাপন করছিলেন, তখন সেনারা আরও 2টি দলকে ওই মাঠে এনে হত্যা করে। তিনি তার ক্যামেরায় আরও 3টি দলের হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করেন। তাহলে বলা যায় অধ্যাপক নুরুলুলা মোট 7 দফায় নিরস্ত্র ছাত্র ও সেখানকার মানুষদের হত্যা করতে দেখেছেন। পরের দফায় মাঠের পূর্ব দিক থেকে মানুষ এনে পাক সেনারা একই কায়দায় হত্যা করেছে আগের স্তূপীকৃত লাশগুলোর পাশে। এ সময় অধ্যাপক নুরুলুলা প্রায় 40 জন লম্বা চওড়া ও ফর্সা সেনাদের মাঠের উত্তর প্রান্তে লাইন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই সেনারা হত্যাকাণ্ডে অংশ নেয়নি। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সেনারা ছিল তুলনামূলক আকারে ছোট ও কালো বর্ণের। প্রায় 10 জন এরকম সৈনিক মাঠের পূর্ব দিক থেকে 25-26 জন লোককে নিয়ে আসে, যাদের দেখে নুরুলুলা ভেবেছিলেন এদেরকে আনা হয়েছিল মৃতদেহগুলোকে সরানোর জন্য। কিন্তু না, তাদেরও গুলি করে হত্যা করা হয়। একজন দাড়িওয়ালা লোক হাত বাঁধা অবস্থায় সৈনিকদের কাছে অনুনয় বিনয় করছিল, এমনকি গুলি খাওয়ার পরও অনুনয় বিনয় করে। একজন সৈনিক তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেও তিনি হাঁটু গেড়েই বসে রইলেন। এ অবস্থায় তাকে আবারও গুলি করা হয়। হত্যাকারী সেনারা এবার মরদেহগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর শেষবারের মতো আবারও কয়েকটি গুলি করে উত্তর দিকে চলে গিয়ে লাইন ধরে দাঁড়ায় এবং প্রচলিত সামরিক কায়দায় মার্চ করে চলে যায়। অধ্যাপক নুরুলুলা মাঠে মৃতের মোট সংখ্যা কত ছিল বলতে পারেননি। ফ্যাকাল্টি কোয়ার্টারের 34 নম্বর বিল্ডিংয়ে হত্যাযোগ্য। ক্যালিফোর্নিয়ার সান ক্লিমেন্টের ওয়েস্টার্ন হোয়াইট হাউসে 1971-এর 31শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যালোচনা দলের বৈঠকের কথোপকথন নিচে বর্ণনা করা হল। হেনরি কিসিঞ্জার: তারা কি অধ্যাপক রাজ্জাককে হত্যা করেছে? সে আমার ছাত্র ছিল। ডেভিড বি, সিআইএ: আমার তো তাই মনে হয়। তারা বিশ্ববিদ্যালয়ে অগণিত লোককে হত্যা করেছে। হেনরি কিসিঞ্জার: তারা তো 40 কোটি মানুষকে এত বছর ধরে শুধু ভদ্রতার মাধ্যমে শাসন করেনি। অধ্যাপক রাজ্জাকের ব্যাপারে জিজ্ঞেস করলেও অনেকটা অস্বাভাবিকভাবেই কিসিঞ্জারকে গণহত্যা নিয়ে বিচলিত হওয়ার পরিবর্তে ভারতের মুসলমান শাসকদের শাসনামল সম্পর্কে মন্তব্য করতে দেখা যায়। অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকতেন, সেই 34 নম্বর অ্যাপার্টমেন্টেই থাকতেন অধ্যাপক রাজ্জাক। 3তলা বিল্ডিংটির মাঝখানে সিঁড়ি ছিল, যার উভয় দিকেই ছিল ফ্ল্যাট। একজন জার্মান বিশেষজ্ঞ, যিনি ওই বিল্ডিংয়ের সর্বোচ্চ তলার ফ্ল্যাটে থাকতেন, তিনি 16 মার্চ ব্যাংককের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছিলেন। অন্যদিকে থাকতেন পরিসংখ্যানের অধ্যাপক মনিরুজ্জামান। অর্থনীতি বিভাগের অধ্যাপক আনিসুর রহমান ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন 2য় তলায়। নিচতলায় থাকতেন অধ্যাপক গুহ ঠাকুরতা ও বাংলার মরহুম অধ্যাপক আব্দুল হাইয়ের পরিবার। আমি অধ্যাপকদের হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল, পরবর্তীতে ব্রিগেডিয়ার মোহাম্মদ তাজ আমাকে জানান ফ্যাকাল্টি কোয়ার্টারে তাদের কেউ যায়নি, কিন্তু হত্যাকাণ্ড কেউ ঘটিয়েছিল, বিশেষ করে 34 নম্বর বিল্ডিংয়ে। 5টি পরিবারের সদস্যরা যারা সেখানে বাস করতেন তারা সাক্ষ্য দিতে পারবেন যে সেখানে কি ঘটেছিল। সিআইএর দেয়া তথ্যও ভুল ছিল। অধ্যাপক রাজ্জাক ওই রাতে 34 নম্বর বিল্ডিংয়েই ছিলেন এবং তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। গুহ ঠাকুরতা পরিবারের জ্যোতির্ময়, বাসন্তী ও মেঘনা গুহ ঠাকুরতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হলগুলোয় হামলা হলে চৌকির নিচে আশ্রয় নেন। যখন গুলিবর্ষণ কমে এসেছে বলে মনে হয়, তখন বাসন্তী জানালা দিয়ে মুখ বের করেন ও একটি জিপ সহ লাইন দিয়ে সেনাবাহিনীর গাড়ি আসতে দেখেন, যারা চৌরাস্তায় দেয়া ব্যারিকেডের কাছে এসে থেমে যায়। একজন অফিসার তাদের বিল্ডিংয়ের গেটের চেন খুলে ফেললে সৈনিকরা হুড়মুড় করে বিল্ডিংয়ের সব তলায় পৌঁছে যায় ও প্রত্যেক তলার প্রত্যেক ফ্ল্যাটে দরজায় লাথি মারতে শুরু করে। একজন অফিসার মেঘনার জানালার শার্সি ভেঙে ফেলে জানালায় লাগানো জাল বেয়োনেট দিয়ে কেটে পর্দার এক পাশে সরিয়ে দেন। মিসেস গুহ ঠাকুরতা তখন চিন্তা করছিলেন অফিসারটি হয়তো বিছানার নিচ থেকে বেরিয়ে থাকা তাদের পা লক্ষ্য করে ফেলেছে। যা হোক, মুহূর্তের মধ্যে অফিসারটি বিল্ডিংয়ের পাশে তাদের বাগানে গিয়ে ঢুকল। মিসেস গুহ ঠাকুরতা তার স্বামীকে পাঞ্জাবি দিয়ে বললেন, প্রস্তুত হও, তারা তোমাকে গ্রেফতার করতে এসেছে। ইতিমধ্যে অফিসারটি পিছন দিয়ে রান্নাঘরে প্রবেশ করে বাসার চাকুরানিকে একপাশে ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এরপরই মিসেস গুহ ঠাকুরতা অফিসারটির মুখোমুখি হন। তিনি ভাঙা ভাঙা উর্দুতে অফিসারটির সাথে যে কথা বলেছিলেন সে সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন। অফিসারটি জিজ্ঞেস করলেন, প্রফেসর সাহাব, হ্যাঁ, অধ্যাপক সাহেব আছেন? মিসেস গুহ ঠাকুরতা বললেন, হ্যাঁ। অফিসারটি বললেন, উনকা লে যায়েঙ্গে, ওনাকে নিয়ে যাব। মিসেস গুহ ঠাকুরতা জানতে চাইলেন, তাহলে জায়গা ভাই, তাকে তুমি কোথায় নিয়ে যাবে ভাই? অফিসারটি বললেন, লে জায়গা, তাকে নিয়ে যাব।
তার পিছনে যেতে যেতে মিসেস গুহ ঠাকুরতা অফিসারটিকে বললেন, আপনারা বাসার ভেতরে ঢুকে গেছেন, তাহলে তারা কেন এখনও সামনের দরজা ভাঙছে? অফিসারটি চিৎকার করে সাথের সৈনিকদের বললেন, হ্যাম ইধার পার হ্যাঁ ইয়াকুব, দরওয়াজা মাত তোড়ো। আমি এখানে আছি ইয়াকুব, দরজা ভেঙো না। এ কথায় দরজায় ধাক্কা মারা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এরপর তাদের শোয়ার ঘরের দিকে এগিয়ে গিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন, অর কই জবান আদমি হ্যাঁ, আর কি কোনো যুবক এখানে আছে? মিসেস গুহ ঠাকুরতা বললেন, হামারা এক হি লাড়কি হ্যাঁ, আমাদের একটি মাত্র মেয়ে। অফিসারটি বললেন, ঠিক আছে, মেয়ের জন্য ভয়ের কোনো কারণ নেই। শোয়ার ঘরে ততক্ষণ পর্যন্ত অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা পাঞ্জাবিটি ধরে দাঁড়িয়েছিলেন। অফিসারটি অধ্যাপকের বাম বাহু আঁকড়ে ধরেন। মিসেস গুহ ঠাকুরতা তার স্বামীকে পাঞ্জাবি পরালেন এবং বললেন, তিনি তোমাকে গ্রেফতার করতে এসেছেন। অফিসারটি জিজ্ঞেস করলেন, আপ প্রফেসর সাহেব হ্যাঁ? জনাব, আপনিই কি অধ্যাপক সাহেব? অধ্যাপক গুহ ঠাকুরতা উত্তর দিলেন, হ্যাঁ। আপকো লে যায়েঙ্গে, আপনাকে নিয়ে যাব। অধ্যাপক সাহেব জানতে চাইলেন, কেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে তাকে বাগানের ভিতর দিয়ে জোর করে টেনে নিয়ে গেল পাক সেনারা। মিসেস গুহ ঠাকুরতা দৌড়ে তার স্বামীর স্যান্ডেল নিয়ে ফিরে আসলেন, কিন্তু তাদের আর দেখতে পেলেন না। ইতিমধ্যে সিঁড়িতে প্রচণ্ড হইচই শুরু হয়ে গেছে, যেখানে মিসেস গুহ ঠাকুরতা মিসেস মনিরুজ্জামানকে সিঁড়িতে বসে কাঁদতে দেখেন। সৈনিকরা টেনে হেঁচড়ে নিচে নামিয়ে নিয়ে আসছিল অধ্যাপক মনিরুজ্জামান, তার পুত্র, ভাগ্নে ও অন্য একজন ভদ্রলোককে। এই পরিবারটি সবেমাত্র 5ই মার্চ ওখানে এসেছে। মিসেস গুহ ঠাকুরতা তাদের সকলকে সৈনিকদের সাথে যেতে পরামর্শ দিলেন, অন্যথায় তারা গুলি করে দিতে পারত, এবং বললেন যে তার স্বামীকেও মাত্র সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। ঠিক এই সময় বাইরে দুটি গুলির শব্দ হল ও মেঘনা গুহ ঠাকুরতা তার কানে হাত দিলেন। এদিকে ওই অফিসারটি ফিরে আসলো ও ডাইনিং কক্ষ ভাঙতে চেষ্টা করলে মিসেস গুহ ঠাকুরতা তাড়াতাড়ি তার জন্য তালা খুলে দিলেন। তিনি সকল বাথরুমে তল্লাশি রাখলেন। মেঘনার বাথরুমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মুজিবুর রহমান কাহা রহতা হ্যাঁ? মুজিবুর রহমান কোথায় থাকে? তালগোল পাকিয়ে ফেলে মেঘনা গুহ ঠাকুরতা বললেন, আমরা তাকে চিনি না, কোনো পলিটিক লোক হবেন। একথা শুনে অফিসারটি তার দিকে ফিরে চিৎকার দিয়ে উঠলেন ও বাগানের ভিতর দিয়ে চলে গেলেন। এই সময় সিঁড়িতে একসাথে অনেক গুলির শব্দ হল ও অধ্যাপক মনিরুজ্জামান ও অন্য 3 জনকে দেখা গেল সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে গভীর আর্তনাদ করছেন ও সেনারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। কেউ একজন জল চাইছিল। এর মাঝে রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় ও মিলিটারির 11টি গাড়ি সেখান দিয়ে চলে যায়। মিসেস গুহ ঠাকুরতা তখনও চিন্তা করছিলেন যে হয়তো ওই একটি গাড়িতে তার স্বামী আছেন। মিসেস মনিরুজ্জামানের চিৎকারের পরই জানা যায় যে অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা গেটের বাইরে পড়ে আছেন ও মিসেস গুহ ঠাকুরতা বুঝতে পারেন আসলে তার স্বামীর কী কপালে ছিল। অধ্যাপক গুহ ঠাকুরতা গেটের কাছে ঘাসের ওপর চিত হয়ে পড়েছিলেন, অসাড় হয়ে পড়েছিলেন, কিন্তু তার জ্ঞান ছিল ও কথা বলতে পারছিলেন। তাকে ভিতরে নিয়ে আসা হয় এবং 27শে মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে 4 দিন থাকার পর 30শে মার্চ তিনি সেখানে মারা যান। তার স্ত্রী ও কন্যাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অধ্যাপক গুহ ঠাকুরতার মরদেহ হাসপাতালে রেখেই চলে যেতে হয়েছিল এবং তারা আর কখনোই জানতে পারেননি তার মরদেহের শেষ পরিণতি কী। তার স্ত্রী ও কন্যার মাধ্যমে অধ্যাপক গুহ ঠাকুরতার যে সাক্ষ্য পাওয়া যায় তা হল অফিসারটি তাকে হলের দিকে মুখ করে দাঁড় করিয়ে তার নাম ও ধর্ম জিজ্ঞেস করেন এবং উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার গলায় রাইফেল ঠেকিয়ে গুলি করেন। 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের লক্ষ্য করে কোনো তালিকা তৈরি করা হয়েছিল কিনা আমি ব্রিগেডিয়ার তাজকে জিজ্ঞেস করলে তিনি জানান এ ধরনের কোনো তালিকা তারা তৈরি করেননি। সে সময়ের পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারি জেনারেল ওমারও এ ধরনের তালিকার কথা অস্বীকার করেন, তবে তিনি জানান যে রাজনৈতিক নেতাদের গ্রেফতারের জন্য অবশ্য একটি তালিকা তৈরি করা হয়েছিল, যেখানে শেখ মুজিবের নাম দিয়ে তালিকা শুরু করা হয় এবং তাদের গ্রেফতারের জন্য দায়িত্ব দেওয়া হয় বিশেষ কমান্ডোদের। ব্রিগেডিয়ার তাজ বলেন, একমাত্র কামাল হোসেন নামের একটি রাজনৈতিক নেতাকে গ্রেফতার করতে তিনি একটি দলকে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে পাওয়া যায়নি। রাজনৈতিক নেতাদের গ্রেফতারের তালিকায় হোসেন নামের অন্য একজন ছিলেন এবং তাকে পাওয়া গিয়েছিল। লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন শেখ মুজিবের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। একটি পৃথক বর্ণনায় তার স্ত্রী ও তার প্রতিবেশী আবদুল্লাহ খালেদ বলেন, 26শে মার্চ খুব সকালে একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একদল সৈনিক তার সন্ধানে আসে। মোয়াজ্জেম সাধারণত রাতে অন্য ঠিকানায় থাকতেন, কিন্তু ওই রাতে ছিলেন নিজের বাড়িতে। বাড়ির 4 জন লোক, অন্য একজন প্রতিবেশী, খালেদ, একজন বালক চাকর ও মোয়াজ্জেমকে বাইরে লাইন করে দাঁড় করায় পাক সেনারা। একজন অফিসার তাদের নাম জিজ্ঞেস করেন। 3 জনকে ফিরে যেতে বলা হয়। প্রতিবেশী খালেদ দাবি করেন তিনি অফিসারকে বলতে শুনেছেন যে তাকে শেষ করে দাও। এরপর গুলির শব্দ হল। পিছনে ফিরে দেখেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম পড়ে যাচ্ছেন রক্তাক্ত অবস্থায়। মিসেস হোসেন লিখেছেন তিনি উপরের জানালা দিয়ে দেখলেন বাইরে তার স্বামীর মরদেহ নিয়ে চলে যেতে।
রেডিও যোগাযোগের ধারণকৃত রেকর্ডে গলার শব্দ পাওয়া যায় বেশ উচ্চস্বরে ও স্পষ্ট করে। 26 मार्च को बताइए कि लेफ्टिनेंट कमांडर मुआज्जिम को पकड़ाने गए थे तो उसने रेजिस्टेंस किया जिसमें वो मारा गया। लेफ्टिनेंट कमांडर मुआज्जिम হোসেন নিহত হয়েছেন, তার মরদেহ আমাদের কাছে আছে। ওভার। 26 সম্ভবত 32 পাঞ্জাবের জন্য সাংকেতিক নম্বর ছিল, কারণ রাজারবাগ পুলিশ লাইনে যে ইউনিটটি পাঠানো হয়েছিল সেখানেও একই কোড ব্যবহার করা হয়েছিল। 32 পাঞ্জাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার তাজ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেমকে গ্রেফতার করার চেষ্টা বা তার হত্যাকাণ্ডের ব্যাপারে স্মরণ করতে পারেননি। একমাত্র আইনজীবী রাজনৈতিক একজন হোসেন নামের তার স্মরণে ছিল, যাকে গ্রেফতার করতেও তারা সফল হননি। কেবল যে অফিসারটি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেমের নিহত হওয়ার ব্যাপারে রিপোর্ট করেছিলেন তিনিই কেবল ব্যাখ্যা দিতে পারতেন যে কী পরিস্থিতিতে মোয়াজ্জেম প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়েছেন এবং কেন তাকে জীবিত নিয়ে আসা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের 34 নম্বর বিল্ডিংয়ে ফ্যাকাল্টি কোয়ার্টারে সৈনিকদের সব অ্যাপার্টমেন্টের দরজা লাথি মেরে ভাঙার চেষ্টা ও প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যার চেষ্টা থেকে বোঝা যায় হত্যা করার জন্য তারা নামের কোনো তালিকা করেননি। তারপরেও অফিসারটি গুহ ঠাকুর তার বাসভবনে প্রবেশ করে প্রফেসর সাহাব বলে ডাকতে থাকেন ও তার কন্যা মেঘনাকে জিজ্ঞেস করেন মুজিবুর রহমান কোথায় বাস করেন। মেঘনার মনে হয়েছিল অফিসারটি প্রকৃতপক্ষে অধ্যাপক আনিসুর রহমানের সন্ধান করছিলেন, যিনি উপরতলায় থাকতেন। আবার অধ্যাপক মনিরুজ্জামানের ব্যাপারে একটি দ্বন্দ্ব থেকে যায়। যদি সেনা কর্তৃপক্ষের কাছে কোনো নামের তালিকা থাকত তাহলে সেই নামটা হতো বাংলা বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানের, যিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। কিন্তু যে অধ্যাপক মনিরুজ্জামানকে টেনে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে তাকে সহ আরও 3 জন ও তার পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছিল, তিনি ছিলেন পরিসংখ্যানের অধ্যাপক। শববাহক হওয়ার যাতনা। একসময় রাতের অপারেশনে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলোর মাঝে মৃতদেহগুলো সরানোর ব্যাপারে রেডিওতে কথাবার্তা হয়। সকল ইউনিটের জন্য একটি সংবাদ আসে। 2677 থেকে বার্তা, মার্করকে বলে দাও যে ইমাম বলেছে যে সকাল হওয়ার আগেই যতগুলো লাশ আছে ততগুলোই অস্পষ্ট। অন্যান্য সংশ্লিষ্টদেরও বলে দাও। ওভার। সেনা অভিযানের প্রধান যোগাযোগের কেন্দ্রস্থল থেকে জানতে চাওয়া হয়েছিল 16, 41 ও 88 কোডের ইউনিটগুলোকে যে তারা ওই সংবাদটা পেয়েছিল কিনা। অনেক ঝামেলার পর হেডকোয়ার্টার 44 কোডের ইউনিট, যেটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিল, তাদের সাড়া পেয়েছিল এবং বলা হয়েছিল স্থানীয় মজুরদের ব্যবহার করে জনবসতি থেকে দূরে কোথাও লাশগুলো সমাহিত করতে। এর মাঝে রবীন্দ্রমোহন দাস ও তার পরিবারকে বের করে দিয়ে তাদের স্টাফ কোয়ার্টারে আগুন জ্বালিয়ে দেয় সৈনিকরা। সৈনিকরা তার ভাইকে পেটাতে থাকে, কিন্তু সেই হিন্দিতে কথা বলা শুরু করলে তাকে চলে যেতে দেয়া হয়। ওই সময় তার বড় ভাই সহ সকলেই সেখান থেকে চলে যেতে চেষ্টা করে, কিন্তু তখনও 31 জন সেখানে ছিল যখন সেনারা তাদের মধ্যে 15 জনকে তাদের সাথে যাওয়ার জন্য হুকুম দেয়। এই লোকগুলোকে নির্দেশ দেয়া হয় ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলোকে সংগ্রহ করে জগন্নাথ হলের সামনের মাঠে এক জায়গায় যেখানে লং জাম্পের জন্য বালু থাকত সেখানে জমা করার। এরপর তাদেরও ওইখানে গুলি করে হত্যা করে পাক সেনারা। সেনারা আবার ফিরে এসে বাকি লোকদের নিয়ে যায় এবং তাদের ভাগ্যে একই পরিণতি ঘটে, কেবল 2 জন বালক বাদে। একজন রবীন্দ্রমোহন দাস ও অপর একজন বালক, যাদের বয়স খুব কম হওয়ায় চড়থাপ্পড় দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। দাস এক অদ্ভুত রকম শান্ত থেকে ও নির্ভুলভাবে ওই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বর্তমানে প্রভোস্ট দপ্তরে কাজ করেন, যেমনটি তার বাবা করতেন। আমরা তার সাথে কথা বলছিলাম জগন্নাথ হলের সামনের মাঠে। সে স্টাফ কোয়ার্টার ও লাশ জমা করে রাখার অর্থাৎ বালির গর্তের জায়গাটা আমাকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল। সে যখন সেদিন অর্থাৎ 26 মার্চ বেলা 1টার সময় ওই স্থান ছেড়ে চলে যায়, তখনও লাশগুলো ওই বালির গর্তে গাদা মেরে রাখা ছিল। কতগুলো লোককে এখানে ওই দিন হত্যা করা হয়েছিল তার একটা ধারণা পেতে রবীন্দ্রমোহন দাসকে বলা হলে সে যা বলে তা হল আনুমানিক 25 জন। লাশগুলো জড়ো করতে যাদের ধরে নিয়ে যাওয়া হয় ও পালা করে হত্যা করা হয় তাদের সংখ্যাও ছিল এই রকম। কালীরঞ্জন শীল, যিনি জগন্নাথ হলের কার্নিসে লুকিয়েছিলেন, তিনি পাক সেনা চলে গেছে এই চিন্তা করে 26 মার্চ সকালে সেখান থেকে নিচে নেমে আসলে ধরা পড়ে যান। শীল এসে দেখেন যে যারা বেঁচে আছে তাদের দিয়ে মাঠে মৃতদেহ বহন করানো হচ্ছে। তাকেও এ কাজে লাগানো হলে তিনি তার পরিচিত গেটম্যান প্রিয়নাথের লাশ বহন করা দিয়ে তার কাজ শুরু করেন। এই সময় ঝাড়ুদার স্টাফ ও ছাত্রদের একটা ছোট দলকে দিয়ে লাশ নিচে নিয়ে আসা হলো এবং তারা লাশগুলো একটি গাছের নিচে জমা করতে লাগলেন। সৈনিকরা ধূমপান করছিল এবং তারা বাংলাদেশ চাওয়ার জন্য সকলকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল। ঝাড়ুদাররা সৈনিকদের নিকট অনুনয় বিনয় করে তাদের ছেড়ে দিতে বলে, কারণ তাদের যুক্তি ছিল যে তারা বাঙালি নয়।
কালীরঞ্জন শীল ও কয়েকজনকে সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় যেখানে অধ্যাপক গুহ ঠাকুরতা থাকতেন। শীল সেখানকার সিঁড়িতে অনেক লাশ দেখেন যাদের তারা সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। শীল জানান সেনারা বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের পতাকা সংগ্রহ করে ও মূল্যবান দ্রব্যাদি লুট করে নিয়ে যায়। শীল লিখেছেন তার মনে নেই তিনি কতগুলো লাশ বহন করেছিলেন। শেষবারের মতো শীল সুনীল নামে অন্য এক ভদ্রলোকের লাশ বহন করে মাঠে লাশের স্তূপের ওপর এনে রাখেন ও আগেই পৃথক করে দেয়া ঝাড়ুদার মেথরদের গুলি করে হত্যা করতে দেখেন। অন্য বালকরা যারা মৃতদেহগুলো জমা করে এবার তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ঝাড়ুদার মেথরদের স্ত্রীলোকদের বাড়ি থেকে বের করে দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পাক সেনারা। লাশের স্তূপের ওপর সুনীলের লাশ রাখতে গিয়ে শীল দেখতে পায় অধ্যাপক গোবিন্দ দেবের ধুতি পরা লাশ। তিনি তার পাশে শুয়ে পড়েন। পরে শীল জেগে ওঠেন চৌকিদার, মালি ও ঝাড়ুদারদের পরিবারের শোক বিলাপ আর আর্তনাদে। লাশের স্তূপে পড়ে থাকা মানুষগুলোর কেউ কেউ তখনও বেঁচে ছিল। একজন আহত লোক হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছিল। কোথাও সামরিক বাহিনীর লোকজনকে দেখা যাচ্ছিল না। এরপর শীল বস্তিতে পালিয়ে যান। আমি আমেরিকায় প্রথম এক বাংলাদেশি বন্ধুর কাছে শুনেছিলাম যে কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র সাধারণ লোকজনকে পাক সেনারা গুলি করে হত্যা করার দৃশ্য ক্যামেরায় গোপনীয়তার সাথে ধারণ করেছিলেন। এরকম একটি ফিল্ম হতে পারে জগন্নাথ হলের সামনে ১৯৭১ সালের ২৭ মার্চ সকালে ঘটে যাওয়া ঘটনার অমূল্য ও তর্কাতীত সাক্ষ্য। সকলেই আশা করতে পারে এরূপ একটি প্রামাণ্য দলিল জাতীয় সম্পদ হিসেবেই বিবেচিত হবে, ব্যাপকভাবে টেলিভিশনে প্রচার পাবে এবং প্রধান রিসার্চ আর্কাইভে সহজলভ্য হবে। যখন আমি বাংলাদেশে যাই তখন আমি আশা করেছিলাম যে আমি ওই ফিল্মটি দেখতে পাব। ঢাকার অনেকেই আমাকে বলেছেন যে তারা অনেক বছর আগে টেলিভিশনে ওই দৃশ্য দেখেছেন, কিন্তু যারা ফিল্মের দুনিয়ায় থাকেন, অর্থাৎ যারা এ ধরনের বিষয় নিয়েই সর্বক্ষণ কাজ করেন, তাদের কোনো ধারণাই নেই সেটি কোথায় আছে। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরেও এটি নেই। আমি অধ্যাপক নুরুল উল্লার সন্ধান করেছি, যিনি ওই ফিল্মটি তৈরি করেছিলেন। পরে জেনেছি তিনি ও তার পরিবার বিদেশে চলে গেছেন এবং অধ্যাপক নুরুল উল্লাহ মারা গেছেন। অবশেষে আমি ব্রিটেনে বসবাসকারী যুদ্ধাপরাধের অভিযুক্তদের নিয়ে ১৯৯০ দশকে ব্রিটিশ চ্যানেল ৪-এ প্রচারিত কয়েক সেকেন্ডের একটি ফুটেজ দেখেছিলাম। এই ফুটেজের ওপর অন্য শব্দ বসানো হয়েছিল এবং মাত্র একটি দলকে গুলি করার দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে অধ্যাপক নুরুল উল্লাহ লিখেছেন যে তিনি এরকম ৩টি দলকে গুলি করার দৃশ্যের ছবি তুলেছিলেন। দুই ভিডিও চিত্র হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ চূড়ান্ত দৃশ্যমান বস্তু, যেটির মূল কপিটি সংরক্ষিত অবস্থায় পাওয়ার কথা এবং এটি আর্কাইভে সংরক্ষণ ও বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। কতজন হতাহত হয়েছিল? ৩০০ জন নিহত হয়েছে। কেউ আহত হয়েছে, ধরা পড়েছে? ওভার। ৮৮। আমি শুধু একটি ব্যাপারে বিশ্বাস করি, তা হচ্ছে ৩০০ নিহত হয়েছে। ওভার। ৮৮। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। এটা খুব সহজ, তোমার আর বিশেষ ব্যাখ্যা দেওয়ার দরকার হবে না। বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্ঘটনার বিষয়ে সেনা কর্মকর্তাদের মাঝে কথোপকথন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষ চলছিল তখন সেখানে উপস্থিত ইউনিট থেকে পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডার বরাবর একটি বার্তা পাঠানো হয়। ৭৭। ৮৮ থেকে সর্বশেষ খবর, ইউনিট কাজে বহুদূর অগ্রসর হয়েছে, কিন্তু ওখানে অনেক বিল্ডিং যেগুলোয় যেতে হচ্ছে পালা করে। এ যাবৎ ইউনিটের কেউ হতাহত হয়নি, তবে অন্য পক্ষ থেকে গুলি ছোড়া হচ্ছে। যা কিছু হাতের কাছে আছে তাই ব্যবহার করা হচ্ছে। ওভার। ৩২ পাঞ্জাব রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তাজ, যিনি ওই রাতে ঢাকায় সার্বিকভাবে সবগুলো ইউনিটের দায়িত্বে ছিলেন, তিনি নির্ভুলভাবে হতাহতের বর্ণনা দিয়েছেন। তিনি আমাকে বলেন, ইকবাল হলে ১২ জন মারা যায়, যার মধ্যে ২ জন ছিল মহিলা ও এদের বিরুদ্ধে সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল। জগন্নাথ হলে নিহত হয় মোট ৩২ জন এবং সকলেই ছিল পুরুষ মানুষ। বিশ্ববিদ্যালয়ের ২টি প্রধান ছাত্রাবাসে হতাহতের ব্যাপারে ব্রিগেডিয়ার তাজের হিসেব যোগ করলে তা দাঁড়ায় ৪৪-এ। এ সংখ্যা রবীন্দ্রমোহন দাস মাঠে স্তূপীকৃত যত লাশ দেখেছিলেন তার চেয়ে বেশি হলেও ওই পরিস্থিতি বিবেচনায় খুব একটা তারতম্য হয়েছে বলা যাবে না। আগের লাশগুলো স্তূপীকৃত করার পর যে অতিরিক্ত ২৯ জন স্টাফকে গুলি করে হত্যা করা হয়, তাতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭৩-এ। রোকেয়া হলের প্রভোস্ট আক্তার ইমান হলের ৭ জন স্টাফের নাম বলেছেন, গেটম্যান, মালি, পিয়ন ও একজন লিফটম্যান, যাদের ২৫-২৬ মার্চ রাতে পাক সেনারা হত্যা করে। অন্য এক জায়গায় তিনি লিখেছেন, ওইসব স্টাফদের স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরাও পাক সেনাদের দ্বারা নিহত হয়েছিল এবং রোকেয়া হলের রেকর্ড অনুসারে সেখানে মোট ৪৫ জন নিহত হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার তাজের দেয়া মৃতের সংখ্যা নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে তারই সহকর্মী লেফটেন্যান্ট কর্নেল বাশারতের দেয়া তথ্যের সাথে, যিনি ২৮ পাঞ্জাব রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। অপারেশন চলাকালীন খুব সকালে ২৬ মার্চ যে রেডিও কমিউনিকেশনের নেটওয়ার্কের কথোপকথন ধারণ করা হয়েছিল তা নিচে বর্ণনা করা হলো। ওই রেডিও কমিউনিকেশনে ব্রিগেড কমান্ডার বিশ্ববিদ্যালয়ে হতাহতের ব্যাপারে খোঁজ খবর নেন। অফিসার এ, বিশ্ববিদ্যালয়ে হতাহতের সংখ্যা কেমন হতে পারে? তোমার মতে কত হতে পারে আমাকে জানাও। কতগুলো মারা গেছে, কতগুলো আহত বা ধরা পড়েছে, আমাকে কেবল একটা ধারণা দাও। ওভার। ৮৮। আনুমানিক ৩০০ জন হবে। ওভার। ওয়েল ডান। ৩০০ জন নিহত হয়েছে, কেউ আহত হয়েছে বা ধরা পড়েছে। ওভার। ৮৮। আমি কাজে বিশ্বাস করি ৩০০ জন নিহত হয়েছে। ওভার। ৮৮। হ্যাঁ, আমি তোমার সাথে একমত, এটা খুব সহজ, তোমার আর বিশেষ ব্যাখ্যা দেওয়ার দরকার হবে না। আবারও বলছি, খুব ভালো, ওয়েল ডান। উপরের এই বাক্য বিনিময়ে মনে হয়েছে যে ব্রিগেড কমান্ডার বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহীদের আহত বা গ্রেফতারের আশা করছিলেন। তিনি তার পদস্থ কর্মকর্তাকে সকল বিদ্রোহীদের হত্যা করার নির্দেশ দেননি, তবে ওই সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাই সিদ্ধান্ত নিতে পারতেন। ব্রিগেড কমান্ডার তার অধীনস্থ অফিসারকে তার নেয়া সিদ্ধান্তের জন্য ক্ষমা করে দেন এবং আশ্বস্ত করেন যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কঠিন বাস্তব যে প্রফেসর গুহ ঠাকুরদার কন্যা মেঘনা গুহ ঠাকুরদার দেয়া মৃতের সংখ্যাও ছিল ৩০০। যে কমান্ডিং অফিসারের নির্দেশে প্রফেসর গুহ ঠাকুরদাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল, তিনি কাউকে গ্রেফতার করে কয়েদি করায় বিশ্বাস করতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিরিষতলায় উপাচার্যের বাসভবনের সামনে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির সদ্ধে স্থাপন করা হয়েছে। পুরো বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ও কর্মচারী যারা নিহত হয়েছিল তাদের সংখ্যা ছিল ১৪৯। কিছু কিছু ছাত্র ও বিভিন্ন বিভাগের কেউ কেউ বিভিন্ন সময় অন্য স্থানে নিহত হয়েছেন। ২৫-২৬ মার্চ রাতে যারা বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন তাদের সংখ্যা ১৪৯-এর কম হবে, এ তথ্য পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দেয়া তথ্য থেকে। মজার বিষয় যে রবীন্দ্রমোহন দাস প্রায় সঠিক হিসেব দিয়ে বলেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিহত হয়েছে ২৯ জন। কিভাবে একজন ব্যাটালিয়ন কমান্ডারের দেয়া মৃতের সংখ্যা ৪৪-এর সাথে ৩০০ মেলাবেন, যেখানে তাদেরই তো তা ভালো জানার কথা ছিল? বাঙালি প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্মৃতিচিহ্ন থেকে যে নিহতের সংখ্যা পাওয়া যায় তাও কোনোভাবেই ৩০০-র আশেপাশে নেই। এটা কি সেই সব গণাগুন্তি ছাড়া বাইরের লোক যারা সেখানে এসেছিল মানসিক প্রশিক্ষণ নেবার জন্য, যাদের কারণে মৃতের সংখ্যা বেড়েছে, নাকি আক্রমণকারী ও আক্রান্ত উভয়ই যেভাবে হতাহতের সংখ্যা বাড়িয়ে বলেছে তার কারণে এমনটি হয়েছে মৃতের সংখ্যার ক্ষেত্রে? মৃতদেহগুলোর ভাগ্যে কি ঘটেছিল? আমার প্রশ্নের ধরন আজ করতে পেরে লেফটেন্যান্ট কর্নেল তাজ একটু মুচকে হেসে জবাব দিলেন যে মাঠে কোনো মৃতদেহ মাটিচাপা দেয়া হয়নি, সব মৃতদেহ পাঠিয়ে দেয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভোর হওয়ার সময়টায় তাজ বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। তিনি আমায় বলেন তিনি ব্যক্তিগতভাবে রাজারবাগ পুলিশ লাইনে গিয়েছিলেন, কারণ সেখানে নিয়ন্ত্রণ আনতে দীর্ঘ সময় লাগছিল। তিনি সেখানে পৌঁছে পুলিশ লাইনে কয়েকটি মর্টার শেল নিক্ষেপের নির্দেশ দেন, যাতে প্রচণ্ড শব্দ হয় এবং এতে শত্রুদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। একটি গোলা বারুদের ভাণ্ডারে আগুন ধরে যায়। সকাল ৬টা পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন নিয়ন্ত্রণে আনা যায়নি। যা হোক, তার ব্যাটালিয়নকে হয়তো পরে বিশ্ববিদ্যালয় এলাকায় পাঠানো হয়েছিল অভিযানে সহায়তা করার জন্য। বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ৮৮ সাংকেতিক নামের ইউনিটকে যখন অভিযান পরিচালনায় আর কত সময় লাগবে বলে জিজ্ঞেস করা হয়, তা নিয়ে রেডিও যোগাযোগের একটি বার্তায় একটি বিশেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে। ৮৮-৭৭-এর জন্য এখন 6:45 বাজে। আমি এ স্থান থেকে 8টায় চলে যাব। এখানকার মৃতদেহগুলো সংগ্রহ করে সেগুলোকে সরিয়ে ফেলতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। ওভার। ব্রিগেড হেডকোয়ার্টার। ৮৮। রজার, তুমি সব মৃতদেহ এক স্থানে নিয়ে এসো এবং ২৬ কলসাইনকে এগুলো নিয়ে যাওয়ার কথা বলা যেতে পারে। ইমাম বলেছেন লাশগুলোর শেষ ব্যবস্থা পরে করা যাবে। এখনকার জন্য পুলিশ ও বেসামরিক লাশগুলোকে পৃথক করে গণনা করা যেতে পারে এবং ২৬ কলসাইন তাদের উপর নজর রাখতে পারে, আর তুমি তোমার এলাকায় চলে যাও। ওভার। ৮৮। রজার, আপাতত আমরা এগুলো সংগ্রহ করছি, যা এক স্থানে জমা করব, এবং তারপর আমরা ২৬ কলসাইনকে ডাকব। অনেক ধন্যবাদ। আর কিছু? ওভার। ২৬ কলসাইন বলতে এখানে ৩২ পাঞ্জাব রেজিমেন্টের কোড বা সাংকেতিক নামকে বোঝানো হয়েছিল, যার কমান্ডে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার তাজ।
অধ্যাপক নুরুল উলা ২৬ মার্চ দুপুর ১টার সময় তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে পালিয়ে যাবার আগে একটি বড় বোলডোজারকে খেলার মাঠে মাটি খুঁড়তে দেখেছিলেন। ক্যাপ্টেন সার্ভারও তার স্মৃতি থেকে জানান যে তিনি সে সময় বুলডোজার আসতে দেখেছেন। অন্যদিকে তখন তিনি শহীদ মিনার ধ্বংসের কাজে নিয়োজিত ছিলেন, তবে তিনি তাতে অশুভ বা ক্ষতিকর কিছু দেখেননি। তিনি ভেবেছিলেন জনস্বাস্থ্যের স্বার্থেই মৃতদেহগুলো যেখানে পড়েছিল সেগুলো মাটি চাপা দিতেই বুলডোজার যাচ্ছিল। ২৭ মার্চ সান্ধ্য আইন উঠে গেলে অন্যান্য অনেকের মতো কলাবাগানের ডক্টর আবুল কালাম আজাদও সাহস করে রাস্তায় বের হন। তিনি আমায় জানান জগন্নাথ হল মাঠে তিনি মাটি ফুঁড়ে মানুষের হাত বের হয়ে থাকতে দেখেছেন। যখন আমি জগন্নাথ হলের বাইরের মাঠে একটি গণকবরের কথা প্রথম শুনি, তখন আমি আশা করেছিলাম বাংলাদেশ স্বাধীনতা লাভের পরপরই মাটি খুঁড়ে লাশগুলো গণনা করে তাদের পরিচিতি জেনে লাশের আত্মীয়স্বজন দ্বারা যথাযথভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মনে করেছি যাবতীয় তথ্য সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ ওই স্থানে স্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে আমি এসব কিছুই দেখিনি। সেখানে একটি স্মৃতিচিহ্ন আছে, তবে সেটা মাঠের একপাশে। মেঘনা গুহ ঠাকুর তা মনে করেন কিছু লাশ সেখান থেকে তুলে অন্যত্র সরানো হয়েছে এবং বাকি লাশগুলো ওই মাঠের নিচেই আছে। এমনকি অত্যুৎসাহী মুক্তিযোদ্ধারাও ব্যাখ্যা দিতে পারেননি যুদ্ধের শেষে কেন ওই কবর থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লাশগুলো তুলে তার বিস্তারিত তথ্য নেওয়া হলো না, আর কেনই বা ওইসব দরভাগাদের আপনজনেরা তাদের প্রিয়জনদের লাশ পুনরুদ্ধার করার দাবি করল না। অনেক বাংলাদেশী অবশ্য দেশের রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের প্রত্যাবর্তনের কথা বলে অব্যাহতি পেতে চেয়েছেন, কিন্তু শেখ মুজিব তো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত প্রচণ্ড দাপটের সাথে ক্ষমতায় ছিলেন এবং তখন আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সহানুভূতি ছিল এবং স্বাধীনতার প্রথম বছরগুলোতে সহযোগিতার হাত প্রসারিত ছিল অনেক ক্ষেত্রেই। এমনকি যে সামরিক শাসক যিনি ১৯৭৫ সালে ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান, তিনিও বিদ্রোহ করে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন। তিনিও এ নিয়ে কিছু করেননি। বহুল প্রচারিত একটি ঘটনার সাথে সংশ্লিষ্ট রাজধানী শহরের একটি বিশেষ স্থানের গণকবরে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করার ব্যর্থতা বাংলাদেশিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারকীয় হত্যাকাণ্ড ও গণহত্যার দাবিকে নস্যাৎ করে দিয়েছে। হতে পারে যে হয়তো বাংলাদেশিদের দাবির চেয়ে ওই স্থান খনন করলে কম সংখ্যক লাশ পাওয়া যেত। এটাও সম্ভব যে খনন করলে হয়তো অনেক লাশই পাওয়া যেত যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। আন্তর্জাতিক সহযোগিতায় এ নিয়ে বৈজ্ঞানিক প্রামাণ্য তথ্য বের করা সম্ভব যদি বাংলাদেশিরা সে ব্যাপারে ইচ্ছা পোষণ করে। ভিন্নমত পোষণ। রাতের সেনা অভিযানের পর লেফটেন্যান্ট কর্নেল তাজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে তখন শীর্ষ রাজনৈতিক নেতা ও বিদেশি সংবাদমাধ্যমের লোকজন অবস্থান করছিলেন। সাংবাদিকরা ঘোষণা দিলেন তারা ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন এবং শহরটা ঘুরে নিজেরা পরিস্থিতি সচক্ষে দেখতে চান। লেফটেন্যান্ট কর্নেল তাজ তাদের বললেন, বেসামরিক লোকদের কাছে এটা ব্যাপক গোলাগুলি হতে পারে, তবে সামরিক বাহিনীর মাপকাঠিতে এটা তেমন ভয়াবহ কোনো গোলাগুলির ঘটনা নয়। তিনি জানালেন, সংবাদমাধ্যমের লোকজনদের শহরের সর্বত্র নিয়ে যেতে তার আপত্তি নেই, তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। লেফটেন্যান্ট কর্নেল তাজের ভাষ্য অনুযায়ী তিনি অনুমতির জন্য বলেছিলেন, কিন্তু পরে প্রকৃতপক্ষে কি হয়েছিল সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না, কেননা শীঘ্রই সে সময় প্রধান জনসংযোগ কর্মকর্তা ব্রিগেডিয়ার আর সিদ্দিকীকে হোটেলে পাঠানো হয়েছিল এবং তড়িঘড়ি করে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়। সামরিক অভিযানের পর পাকিস্তানে মার্কিন কূটনীতি ছিল বিসদৃশ্য। ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড ওয়াশিংটনে ৬ এপ্রিল একটি বিশেষ ও বহুল প্রচারিত বার্তা পাঠান, যাতে তিনি ঢাকায় চাকরিরত মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তাকে সমর্থন দেন, যারা পূর্ব পাকিস্তান সংকটে হস্তক্ষেপ না করার মার্কিন সরকারি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উইলিয়াম রজার্স, একজন মার্কিন সচিব, ওই বার্তা পাওয়ার পর প্রচণ্ড উত্তেজিত হয়ে হেনরি কিসিঞ্জারের নিকট অভিযোগ করেছিলেন। কিসিঞ্জারও একমত হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এ ব্যাপারে মার্কিন নীতিতে ছিলেন অটল। মুখ্য বিষয় ছিল ধীর স্থির ও শান্ত থাকা এবং কোনো কিছুই করার প্রয়োজন নেই এমন অবস্থানে অবিচল থাকা। ওই বার্তাটি পাঠানোর পরই ব্লাডকে ঢাকা থেকে বদলি করে দেয়া হয়। সিআইএ পরিচালক রিচার্ড হেমস ঘোষণা দিয়েছিলেন আমেরিকা কারও আভ্যন্তরীণ ব্যাপারে জড়িত হবে না এবং এ থেকে যতদূর সম্ভব দূরে অবস্থান করবে। হোয়াইট হাউস ছাড়াও ইসলামাবাদের মার্কিন দূতাবাসও কনসাল জেনারেল ব্লাডের পাঠানো তথ্যের ব্যাপারে সন্দেহ পোষণ করেছিল।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে দেখা দেয় বিভক্তি। 1971-এর 4 এপ্রিল লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি পূর্ব পাকিস্তান পৌঁছান ও 10 এপ্রিল তিনি জেনারেল টিক্কা খানের কাছ থেকে পূর্বাঞ্চলীয় কমান্ডের অপারেশনাল কমান্ডের দায়িত্ব বুঝে নেন এবং টিক্কা খান পূর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তার বইয়ে এবং আমার সাথে আলোচনায় জেনারেল নিয়াজি ঢাকায় 25-26 মার্চের রাতে পাক বাহিনীর অভিযানকে 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের ব্রিটিশদের হত্যাকাণ্ডের সাথে তুলনা করেছেন। তিনি আমাকে ব্যাখ্যা দিয়ে যা বোঝাতে চেয়েছিলেন তা হচ্ছে যে তিনি এজন্য সমালোচনা করছেন না যে সামরিক অভিযানের প্রয়োজন ছিল না, বরং তা করছেন এজন্য যে ওই সামরিক অভিযানটি অন্যভাবে হতে পারত। তার মতো জেনারেল টিক্কাকে দেওয়া দায়িত্ব থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন। জেনারেল টিক্কাকে বলা হয়েছিল বাঙালি সেনাদের নিরস্ত্র করতে হবে, বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তার করতে হবে এবং বেসামরিক লোকজনকে রক্তপাত থেকে রাখতে হবে দূরে। জেনারেলের ধারণা এ পদ্ধতি অবলম্বন করলেই বিদ্রোহীরা কয়েকদিনের মধ্যেই আত্মসমর্পণ করত। নজরুল ইসলাম ও তার এক বন্ধু 25-26 মার্চ রাতে আর্ট কলেজ হোস্টেলে কাটিয়েছিলেন, অথচ তার সন্নিকটেই ছিল ইস্ট পাকিস্তান রাইফেলসের তাঁবু। রসবোধের জন্য বিশেষভাবে পরিচিত শাহনওয়াজ নামে আরও একজন বন্ধু তাদের সাথে যোগ দিয়েছিল। যখন তাকে জিজ্ঞেস করা হতো বাইরে কি হচ্ছে, শাহনওয়াজ বলতেন, জয় বাংলা, ঠেলা সামলা। তারা পালানোর আগেই সেনারা সেখানে পৌঁছে যায় এবং ওই বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে বস্তিতে পাউডার জাতীয় এক ধরনের বস্তু ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়, আর সাথে সাথে বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বস্তি থেকে লোকজন বের হয়ে দৌড় দিলে সেনারে তাদের গুলি করে হত্যা করে। নিচে এসে দরজায় ধাক্কা দিলে ওই 3 জনকে পেয়ে যায় ও 3 জনকেই লাইন করে দাঁড় করিয়ে 3 জনকেই গুলি করে দেয়। সেনারা লুটপাট করে চলে গেলে নজরুল ইসলাম রক্তাক্ত হয়ে সেখানে পড়ে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। ওই দিনই পরে সেনাবাহিনীর আরেকটি দল সেখানে এসে হাজির হয়। নজরুল ইসলাম যখন তার চোখ বন্ধ করে পড়েছিলেন তখন তাকে অবাক করে একজন সৈনিক উর্দুতে বলে উঠল, আহারে, কে এসব তরুণদের গুলি করেছে এবং কেন করেছে? খুদা তো হ্যাঁ, আল্লাহ তো আছে। তারা 3 জনকে নেড়েচেড়ে দেখে বলল, একজন নজরুলকে দেখিয়ে, এখনও বেঁচে আছে, পানি দাও, বেঁচে গেছে। তারা তাকে পানি দিল আর গায়ে হাত বুলাতে বুলাতে বলল, বেটা জিন্দা রাহ, বেটা জিন্দা রাহ, বেটা বেঁচে থাক, বেটা বেঁচে থাক।